আসসালামু আলাইকুম। আশা করছি খুবই ভালো আছো। আজকে আমরা বায়োলজি ফার্স্ট পেপারের চ্যাপ্টার 7 যেটা হচ্ছে নগ্নবীজি এবং আবৃতবীজি উদ্ভিদ এই চ্যাপ্টারটা সম্পর্কে আলোচনা করব। এবং এই ক্লাসটা করার পরে তোমার আর আলাদা করে অন্য কিছুই করা লাগবে না। তুমি জাস্ট ক্লাসটা যেখানে যতটুকু ইম্পর্টেন্স দিছি ওইটা নিজে একবার পড়লেই এই চ্যাপ্টারটা কমপ্লিট প্রিপারেশন হয়ে যাবে। সো এই চ্যাপ্টারটা যে কোনো সময় পড়ো নাই সেও কিন্তু এই চ্যাপ্টারের মাধ্যমে আজকে ক্লাসের মাধ্যমে চ্যাপ্টারটা কমপ্লিট করতে পারো। আর যার ইতিমধ্যে পড়া হয়ে গেছে তুমি চাইলে রিভিশন দিয়ে ফেলতে পারো। ওকে, তো আমরা আজকে ক্লাসের মাধ্যমেই এই চ্যাপ্টারের উপর 100% প্রিপারেশন কমপ্লিট করতে পারবো। আমরা অধ্যায়টা শুরু করতে পারি। শুরুতে হচ্ছে এখানে নগ্নবীজি এবং আবৃতবীজি উদ্ভিদ আছে। তো নগ্নবীজি এবং আবৃতবীজি উদ্ভিদ আমরা ইতিমধ্যে শৈবাল, ছত্রাক, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা পড়ার পরে নগ্নবীজি এবং আবৃতবীজি উদ্ভিদ সম্পর্কে আলোচনা করতে এসেছি। তার মানে আমরা কিন্তু নগ্নবীজি এবং আবৃতবীজি উদ্ভিদ এটার যেসব বৈশিষ্ট্য আছে সবগুলা বৈশিষ্ট্য কিন্তু আমরা শৈবাল, ছত্রাক অধ্যায়ে পড়ে ফেলছি। মানে কেউ এই ক্লাসটা করার আগে অবশ্যই শৈবাল, ছত্রাক অধ্যায়ের যে ক্লাসটা আছে শৈবাল, ছত্রাক অধ্যায়ের ক্লাসটা করে আসবা। তাহলে দেখবা যে সবগুলো অধ্যায় একটা সিনক্রোনাইজ বা ওরিয়েন্টেড মনে হইতেছে। সো আমরা হচ্ছে নগ্নবীজি এবং আবৃতবীজির যেসব বৈশিষ্ট্য আছে এটা কিন্তু একটা ধারাবাহিক আলোচনার ফল। মানে শৈবাল, ছত্রাক, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, নগ্নবীজি, আবৃতবীজি এগুলো হচ্ছে সিকোয়েন্স অনুসারে গেছে। তুমি যদি প্যাটার্নটা অনুভব না করতে পারো তাহলে তোমার কাছে এই অধ্যায়টা অনেক বেশি পেইনফুল মনে হবে। আর তুমি যদি প্যাটার্নটা ফলো করতে পারো তাহলে তোমার এই অধ্যায় আসলে পড়াই লাগবে না। মানে তুমি এমনিতেই আসলে না পড়ে প্রিপারেশন পরীক্ষা দিলে আনসার করে আসতে পারবা। সো প্যাটার্নটা ধরতে হবে এবং প্যাটার্নটা ধরার জন্য এই ক্লাস করার আগে অবশ্যই শৈবাল, ছত্রাক অধ্যায়ের প্রথম কয়েক মুহূর্ত অর্থাৎ আমি একটা বড় বক্স বানিয়ে দিছি, ওই বক্সটা তোমাকে অবশ্যই 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 শিখে আসতে হবে, খাতায় লেখা থাকতে হবে। তাহলে তুমি এই চ্যাপ্টারের ডিটেলস আলোচনা বুঝতে পারবা। এমনিতেও বুঝতে পারবা, আমি বোঝাই দিব, কিন্তু এই যে প্যাটার্নটা যদি ফলো না করতে পারবে মনে হবে যে সব কিছু মুখস্থ করতেছি। আর প্যাটার্ন যদি ফলো করতে হয় তাহলে অবশ্যই ওই ক্লাসটা করে আসতে হবে। সো আমি আশা করছি ওই ক্লাসটা তোমরা করে এসে এই ক্লাসটা করতেছো, খুবই ভালো কথা। তো এখানে একদম শুরুতে কি আছে, নগ্নবীজি উদ্ভিদ বা জিমনোস্পার্ম। ওকে, তো আমরা ইতিমধ্যে আলোচনা করে ফেলছি। দেখো অধ্যায় 5 যে আলোচনাগুলো আমি করে ফেলছি এখান থেকে সেটা স্কিপ করে যাব। ওকে, ভালো। এখান থেকে আমাদের কি আছে, প্রথম কথা নগ্নবীজি উদ্ভিদ। আমাদের আশেপাশে যেসব উদ্ভিদ দেখি এরা কিন্তু সবাই আবৃতবীজি উদ্ভিদ। নগ্নবীজি উদ্ভিদ আমরা দেখি না বললেই চলে। সাইকাস জীবনে তুমি খুব কম ক্ষেত্রেই দেখছো, বা পাইনাস, এরকম জিঙ্কু, এগুলো নগ্নবীজি উদ্ভিদ আমরা আসলে খুব কমই দেখে থাকি। আচ্ছা, তো এখানে প্রথম কথা হচ্ছে নগ্নবীজি উদ্ভিদের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে জিমনোস্পার্ম। আরেকটা নাম আছে ব্যক্তবীজি। সো এই তিনটা হচ্ছে আসলে একই জিনিস বোঝায়। এছাড়া আবৃতবীজিরও আরেকটা নাম আছে, গুপ্তবীজি অথবা এনজিওস্পার্ম। ওকে, জিমনোস অর্থ হচ্ছে নগ্ন, দ্যাটস ওয়াই এটা হচ্ছে নগ্নবীজি। খুবই ভালো কথা। এখন হচ্ছে এই জিমনোস্পার্ম ওয়ার্ডটা সর্বপ্রথম কে ব্যবহার করেন? জিমনোস্পার্ম ওয়ার্ডটা সর্বপ্রথম ব্যবহার করেন থিওফ্রাস্টাস। থিওফ্রাস্টাসকে বলা হয় উদ্ভিদ বিজ্ঞানের জনক। সুতরাং প্রাণী বিজ্ঞানের জনক হচ্ছে এরিস্টটল, উদ্ভিদ বিজ্ঞানের জনক হচ্ছে থিওফ্রাস্টাস, আর টোটাল বায়োলজির জনক হচ্ছে এরিস্টটল। তাহলে উদ্ভিদ বিজ্ঞানের জনক হচ্ছে থিওফ্রাস্টাস এবং তার ইনকোয়ারি ইনটু প্লান্টস এই গ্রন্থের মধ্যে জিমনোস্পার্ম শব্দটা সর্বপ্রথম ব্যবহার করেন। ঠিক আছে, খুবই ভালো কথা। তারপরে নগ্নবীজি উদ্ভিদের ডেফিনেশন দেওয়া আছে। এই ডেফিনেশন আলাদা করে পড়ার কিছু নাই, আমরা কিন্তু এটা সম্পর্কে ইতিমধ্যে অধ্যায় 5 মধ্যে জেনে এসেছি। খুবই ভালো কথা। এরপরে যাব, বাংলাদেশে প্রায় 4000 প্রজাতির আবৃতবীজি উদ্ভিদ আছে। তাহলে আবৃতবীজি উদ্ভিদ থাকবে 4000 প্রজাতির, নগ্নবীজি উদ্ভিদ থাকবে 5 প্রজাতির। এগুলা কিন্তু পরীক্ষায় আসে কত প্রজাতির আছে, যদিও খুবই লেম প্রশ্ন, বাট তারপরে কিন্তু এটা ডেন্টাল ভর্তি পরীক্ষা 17তে আসছে। আচ্ছা, এখন আসো, এই যে 5 প্রজাতি আছে, 5টা প্রজাতি সম্পর্কে জানতে পারলে ভালো। এগুলো ধরো অ্যাডমিশন টেস্টের টপিক বলা যায়, কিন্তু এইচএসসি পরীক্ষায় যে আসবে না সেই ভরসা তো নাই। তো এখানে 5 প্রজাতির মধ্যে কি কি আছে এটা হচ্ছে নাইস টু নো, না জানলেও ক্ষতি নাই এরকম এইচএসসি পরীক্ষার জন্য। সাইকাস পেকটিনাটা, যেটা চট্টগ্রামের বাড়িয়া ঢালা পাহাড়ি এলাকায় পাওয়া যায়। পোডোকার্পাস নেরিফোলিয়াস, যেটাকে বলা হয় বাঁশপাতা। এবং এখানে আমাদের নিটামের মধ্যে আরো কিছু ক্লাস আছে, নিটামের মধ্যে স্পিসিস আছে, নিটাম মন্টেনাম, নিটাম অবলুগান্টাম, এরকম। যাই হোক, এত ডিটেলসে নাম জানা লাগবে না, জাস্ট এমসিকিউতে আসলে তুমি যাতে চোখে দেখলে বুঝতে পারো যে না এটা হচ্ছে আনসার। এরপর হচ্ছে এখানে নিটাম লেটিফোলিয়াম। তো এগুলো হচ্ছে বিরক্তির আশঙ্কায় আছে, এত কিছু জানার দরকার নাই। নেক্সটে আসো,
পৃথিবীতে নগ্নবীজী উদ্ভিদের জন্য কয়টা গণ আছে, কয়টা প্রজাতি আছে, এটা লাগবে। গণ আছে কয়টা, মেডিকেল ভর্তি পরীক্ষা আসছে কিন্তু 83টা গণ আছে, 721টা প্রজাতি আছে। খুবই ভালো কথা। এখন এই যে 83টা গণ, তাহলে নগ্নবীজী উদ্ভিদকে কিন্তু আমরা বেশ কিছু ভাগে ভাগ করতে পারি। তার মানে নগ্নবীজী উদ্ভিদের জন্য আমরা জিমনোস্পার্ম, এই জিমনোস্পার্মের মধ্যে 4টা বিভাগ থাকে, 4টা বিভাগ থাকে, বিভাগ বা পর্ব, ফাইলাম বলা হয় যেটাকে, বিভাগ বা পর্ব। ওকে, গণ কয়টা, 83টা গণ, তাহলে 83 গণ, প্রজাতি হয়েছে 721। বাংলা ইংলিশ মিলাই লিখতেছি, কারণ আর্টসে যদি আমি 43 লিখি তখন অনেক সময় অনেকে বুঝে না। 721টা প্রজাতি আছে। ওকে, এখন 4টা বিভাগ, বিভাগগুলোর নাম কি কি আছে, জিঙ্কোফাইটা, সাইকাডোফাইটা, কনিফেরোফাইটা, নিটোফাইটা। এই হচ্ছে আমাদের 4টা বিভাগের নাম। ভালো কথা, এই জিঙ্কোফাইটার মধ্যে একটা নামই আমরা জেনে থাকি, অর্থাৎ জিঙ্কোফাইটা যে পর্বটা আছে সেই পর্বের মধ্যে একটা প্রজাতির নামই জানা হয়, এটার নাম হচ্ছে জিঙ্কো বিলোবা। এটা কিন্তু আবার আজিভোরসায় বইয়ে গিঙ্কো বলে। তো তুমি জিঙ্কো গিঙ্কো যাই বলো না কেন, আলটিমেটলি মিনিংটা দিচ্ছে সেম। তো গিঙ্কো বিলোবাকে বলা হয় জীবন্ত ফসিল। সাবধান, জীবন্ত ফসিল বললে আনসার হবে গিঙ্কো বিলোবা বা জিঙ্কো বিলোবা, কিন্তু জীবন্ত জীবাশ্ম বললে আনসার হবে সাইকাস। ওকে, তাহলে এখানে কিন্তু কনফিউশন অ্যারাইজ করতে পারে যে জীবন্ত জীবাশ্ম কোনটি। জীবন্ত জীবাশ্ম, জীবন্ত জীবাশ্ম কোনটি, আনসার হবে সাইকাস। ডান, নেক্সটে যাব, এরপর যাব সাইকাডোফাইটা। তাহলে এখানে আমাদের জিঙ্কুতে কয়টা আছে, একটা, সাইকাডোফাইটাতে আছে 100টা, কনিফেরোফাইটাতে আছে 550টা, আর আমাদের আরেকটা কি নিটোফাইটা, নিটোফাইটাতে আছে 70টা। এই হচ্ছে আমাদের সব মিলায় 721টা হয়ে থাকে। আচ্ছা, এখানে আমরা জিঙ্কোফাইটা পর্যন্ত পড়ছি, নেক্সট আসো সাইকাডোফাইটা সম্পর্কে। সাইকাডোফাইটা থেকে কি পড়বো, সাইকাডোফাইটা থেকে পড়তে হবে সাইকাসের কথা। ভালো, এরপরে কনিফেরোফাইটাতে আসো। কনিফেরোফাইটার মধ্যে কি কি উদ্ভিদ আছে, প্রথমত পৃথিবীর সবচেয়ে উঁচু বৃক্ষ, পৃথিবীর সবচেয়ে উঁচু বৃক্ষ সেকোয়া সেম্পারভিরেন্স, এটার নাম পড়তে হবে। পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম নগ্নবীজী উদ্ভিদ জেমিয়া, এটার নাম পড়তে হবে। পৃথিবীর সবচেয়ে প্রাচীন বৃক্ষ, এটা হচ্ছে আমাদের ব্রিসল কোন পাইন। তাহলে 3টা উদ্ভিদের নাম পড়তে হবে, পৃথিবীর সবচেয়ে উঁচু বৃক্ষ, পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম নগ্নবীজী উদ্ভিদ এবং পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম বৃক্ষ। এই 3টার নাম আমাদের এখান থেকে জানতে হবে। গেল, এরপরে আমাদের 3টা সম্পর্কে পড়ছি, জিঙ্কোফাইটা, সাইকাডোফাইটা, কনিফেরোফাইটা। বাকি থাকলো যে নিটোফাইটা। নিটোফাইটা হচ্ছে ঘনিষ্ঠতম নগ্নবীজী উদ্ভিদ। তো নিটোফাইটা থেকে কি পড়তে হবে, নিটামের কথা পড়তে হবে। নিটাম, নিটামের পাতা আবৃতবীজী উদ্ভিদের পাতার মতো, এবং এটা হচ্ছে একটা এক্সাম্পল হলো এফেড্রা। তাহলে নিটোফাইটা থেকে পড়তে হবে 2টার কথা, একটা হচ্ছে নিটাম, একটা হলো নিটাম, আর আরেকটা হলো কি ইফেড্রা। একটা হচ্ছে নিটাম আর একটা ইফেড্রা। নিটাম থেকে কি পড়তে হবে, নিটাম থেকে পড়তে হবে যেটার মধ্যে ভেসেল আছে। নগ্নবীজী উদ্ভিদে কিন্তু ভেসেল থাকে না আমরা জানি, কিন্তু এটার মধ্যে ভেসেল আছে। আর ইফেড্রা থেকে পড়তে হবে যে আমরা জানি নগ্নবীজী উদ্ভিদে দ্বিনিষেক ঘটে না, বাট এখানে দ্বিনিষেক ঘটে, দ্বিনিষেক এখানে ঘটে। এবং শ্বাসকষ্টের ওষুধ পাওয়া যায় ইফেড্রা থেকে, শ্বাসকষ্টের ওষুধ পাওয়া যায় ইফেড্রা থেকে। ওকে, এই হচ্ছে আমাদের আলোচনা। তাহলে আমরা ইতিমধ্যে ইফেড্রা এবং নিটাম সম্পর্কে জানছি। তো ইফেড্রা এবং নিটামের পরে এখানে একটা নগ্নবীজী উদ্ভিদের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে লিভ স্কার। লিভ স্কারটা শুধুমাত্র নগ্নবীজী উদ্ভিদে দেখা যায়। ধরো একটা উদ্ভিদের মধ্যে পাতা আছে, এটা যদি পড়ে যায় তার এখানে একটা ক্ষত চিহ্ন থাকে, এটা দেখে বোঝা যায় এটা হচ্ছে নগ্নবীজী উদ্ভিদ। এরপর আসি বিশ্বের সর্বোচ্চ 3টা বৃক্ষ প্রজাতি, এগুলো হচ্ছে এমসিকিউতে, তারপরে এমসিকিউতে তেমন একটা আসে না। এখানে এটা হচ্ছে ঢাকা ভার্সিটিতে আসছে, জাহাঙ্গীরনগর ভার্সিটিতে আসছে। তো এগুলো হচ্ছে তোমার এইচএসসি পরীক্ষার জন্য তেমন একটা মোটেও ইম্পর্টেন্ট না। যদি পড়তে চাও তাহলে এখানে আমরা ইতিমধ্যে পড়ে ফেলছি নগ্নবীজী উদ্ভিদের মধ্যে সবচেয়ে উঁচু বৃক্ষ কোনটা, সিকুয়া সেম্পারভিরেন্স, এটা ইতিমধ্যে আমরা পড়ছি। আবৃতবীজী উদ্ভিদের মধ্যে যদি জিজ্ঞেস করে তখন আনসার হবে শোরিয়া ফেগোসিয়ানা। শোরিয়া ফেগোসিয়ানা হচ্ছে আবৃতবীজী উদ্ভিদ, এর মধ্যে সবচেয়ে উঁচু বৃক্ষ। তো এটার বাংলা নাম হচ্ছে বর্নিও, মানে বর্নিওটার সাইন্টিফিক নাম হচ্ছে শোরিয়া ফেগোসিয়ানা। ডান,
এখান থেকে এতটুকু জানতে পারলে আমাদের জন্য মোর দেন এনাফ। এরপর আসো নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য। সো নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো কিন্তু ম্যাক্সিমাম আমাদের আগের যে ছকটা ছিল সেই ছকটা থেকে কাভার হয়ে গেছে। ওকে, তো এখানে 13টা বৈশিষ্ট্য আছে, কয়েকটা বৈশিষ্ট্য আছে এখান থেকে আমরা নতুন করে জানতে পারবো। যেমন প্রথম কথা হচ্ছে স্পোরোফাইট হেটারোস্পোরাস, আমরা কিন্তু হেটারোস্পোরাসের কথা ইতিমধ্যে বলছি। তারপরে হচ্ছে আমাদের স্ট্রোবিলাসের কথা আছে, এটা আমরা গঠন যখন পড়বো গঠনের মধ্যে চলে আসবে। থার্ডটাও গঠনের মধ্যে চলে আসবে। তারপরে ফোর্থ পয়েন্ট, পরাগায়নকালে পরাগরেণু সরাসরি ডিম্বক রন্ধ্রে পতিত হয়। প্রথম কথা, নগ্নবীজী উদ্ভিদের মধ্যে ডিম্বক আছে নাকি নাই? আনসার হচ্ছে ডিম্বক আছে। আমরা জানি ডিম্বকের মধ্যে গর্ভাশয় থাকে, গর্ভাশয় আছে নাকি নাই? গর্ভাশয় নাই। গর্ভমুণ্ড, গর্ভদণ্ড কিছুই নাই, অর্থাৎ ডিম্বকটা থাকবে, ডিম্বকের রন্ধ্র থাকবে, কিন্তু সেখানে গর্ভাশয়টা থাকবে না। ওকে, খুবই ভালো কথা। তো পরাগায়নকালে পরাগরেণু ডিম্বক রন্ধ্রে পতিত হয়, এটা আমরা উদ্ভিদ জনন অধ্যায়ে পড়ে থাকি। ডিম্বক মেগাস্পোরোফিলের কিনারায় নগ্ন অবস্থায় থাকে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে নগ্নবীজী। তো এখান থেকে তুমি পয়েন্টটা একটু পড়তে পারো একবার রিডিং। গর্ভাশয় নেই তাই ফল সৃষ্টি হয় না, ইতিমধ্যে এটা সম্পর্কে আলোচনা করা হয়েছে। 7 নাম্বার, ফল সৃষ্টি হয় না বলে বীজ নগ্ন অবস্থায় থাকে, এটা আলোচনা করা হয়েছে। নগ্নবীজী উদ্ভিদে দ্বিনিষেক ঘটে না, ব্যতিক্রম ইফেড্রা, শ্বাস, হ্যাপ্লয়েড নিষেকের পূর্বে সৃষ্টি হয়। সো নগ্নবীজী উদ্ভিদে নর্মালি দ্বিনিষেক ঘটে না, কিন্তু ব্যতিক্রম কি? ইফেড্রা। এই যে একটু আগেই হচ্ছে আমরা এখানে আলোচনা করছি যে ইফেড্রার মধ্যে দ্বিনিষেক ঘটে, বাট আদার কোনো নগ্নবীজী উদ্ভিদের মধ্যে দ্বিনিষেক ঘটে না। রাইট। জাইলেম টিস্যুতে সত্যিকারে ভেসেল কোষ থাকে না এবং ফ্লোয়েম টিস্যুতে সঙ্গী কোষ থাকে না, ভালো কথা। এটা তো আমরা ইতিমধ্যে দেখে ফেলছি, ওই ছকের মধ্যে একটা ছক পড়লে কিন্তু তোমার মোটামুটি অধ্যায়ের ম্যাক্সিমাম জিনিস কভার হয়ে যাচ্ছে, বৈশিষ্ট্য থেকে শুরু করে সবকিছু। সকলেই বায়োপরাগী, সেখান থেকে তুমি জিনিসটা পড়তে পারো, সকলেই বায়োপরাগী। জীবনচক্রে হেটারোমরফিক জনক্রম বিদ্যমান, ছকের মধ্যে আছে। সাধারণত আর্কিগোনিয়া সৃষ্টি হয়, আর্কিগোনিয়া সৃষ্টি হয় না কার? আনসার হচ্ছে আবৃতবীজী। বাকি সবার ক্ষেত্রেই আর্কিগোনিয়া সৃষ্টি হয়ে থাকে, আর ছত্রাকের ক্ষেত্রে আর্কিগোনিয়ার নামটা হয় উগুনিয়া। লিভস কার নগ্নবীজী উদ্ভিদের ভিন্নধর্মী বৈশিষ্ট্য ইতিমধ্যে আমরা পড়ে ফেলছি। এরপর আসো, আমরা প্রত্যেকটারই একটা একটা করে এক্সাম্পল হিসেবে পড়তেছিলাম। যেমন শৈবাল যখন পড়ছি তখন শৈবালের এক্সাম্পল হিসেবে ইউরোথ্রিক্স পড়ছি, যখন ছত্রাক পড়ছি অ্যাগারিকাস পড়ছি, যখন আমরা ব্রায়োফাইটা পড়ছি টেরিডোফাইটা পড়ছি, তখন প্রত্যেকটার এক্সাম্পল করে পড়া হয়েছে। সেমভাবে এখানে নগ্নবীজী উদ্ভিদের ক্ষেত্রেও আমরা এটার এক্সাম্পল হিসেবে পড়বো সাইকাসকে। তাহলে সাইকাস হচ্ছে নগ্নবীজী উদ্ভিদের একটা এক্সাম্পল। এটা কোনটার মধ্যে পড়বে? সাইকাডোফাইটার মধ্যে পড়বে, নাম শুনলেই বোঝা যায়। তো সাইকাস উদ্ভিদের যে শনাক্তকারী বৈশিষ্ট্য আছে, এটা তুমি এখন বললে বুঝবা না, এটা হচ্ছে যখন আমরা স্ট্রাকচারটা পড়ে ফেলবো, স্ট্রাকচারের উপর ডিপেন্ডেন্ট। তো স্ট্রাকচার পড়লে এটা তোমার স্ট্রাকচারের সামারি, স্ট্রাকচারের সামারি। এটা কোথায় লাগবে? প্র্যাকটিক্যাল পরীক্ষার ক্ষেত্রে লাগবে, প্র্যাকটিক্যাল লেখা শেষে এটা হচ্ছে তুমি লিখে দিয়ে আসতে হবে। সো এটা হচ্ছে প্র্যাকটিক্যালের জন্য আমরা ছেড়ে দিলাম, আমরা বেসিক্যালি এখান থেকে পরের অংশটুকু পড়বো। বাট তার আগে 11 নম্বর পয়েন্টটা একটু দেখো। সাইকাসের শুক্রাণু উদ্ভিদকুলের সর্ববৃহৎ। সো যেমন কুকুর তেমন মুগুর, শুক্রাণু যদি উদ্ভিদকুলের সর্ববৃহৎ হয়, ডিম্বাণুটাও কিন্তু উদ্ভিদকুলের সর্ববৃহৎই। ডিম্বাণুটাও সবচেয়ে বৃহৎ, ডিম্বাণু সর্ববৃহৎ, ভালো কথা। লাটিমের মতো সচল বহু ফ্লাজেলা বিশিষ্ট। ওকে, ডান। 11 নম্বর। নেক্সটে আসো শ্রেণীবিন্যাস, কিংডম, ডিভিশন, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জিনাস। এখান থেকে দেখো নামের মধ্যে কি আছে? সাইকাস, জিনাস। এর আগে যা কিছু আছে সবই হচ্ছে সাইকা 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 সাইকাওয়ালা কিছু। তো সাইকাডাসি, তারপর সাইকাডালিস, এখানে যা কিছু আছে সবকিছু কিন্তু একটা নিয়ম মেনে চলে বা রুলস মেনে চলে। অর্থাৎ আমরা জানি যে ডিভিশনের লাস্টে নামের শেষে ফাইটা যুক্ত করতে হয়, ক্লাসের নামের শেষে অপসিটা যুক্ত করতে হয়, অর্ডারের নামের শেষে এলিস যুক্ত করতে হয়, ফ্যামিলির নামের শেষে এসিয়া যুক্ত করতে হয়, আর জিনাস তো এমনি সাইকাস তো আছেই। তাহলে সাইকাড এটুক বলার পরে বাকিটুকু কিন্তু নিয়মের হিসাবে মিলে গেছে। তাহলে তুমি যদি সাইন্টিফিক নাম শিখতে চাও তাহলে এটা হচ্ছে একটা ওয়ে। যদি উদ্ভিদ কুলের ক্ষেত্রে তুমি চিন্তা করো তাহলে উদ্ভিদের পর্বের নামের শেষে ফাইটা যুক্ত করতে হয়, ক্লাসের নামের শেষে অপসিটা যুক্ত করতে হয়, অর্ডারের নামের শেষে এলিস যুক্ত করতে হয় এবং ফ্যামিলির নামের শেষে আসিয়া যুক্ত করতে হয়। তো এখন এগুলা তো আমরা যুক্ত করে এটা মনে রাখতে পারবো, বাট এইচএসসি পরীক্ষার জন্য এটা তেমন একটা ইম্পর্টেন্ট না। আচ্ছা, 11 নম্বর পয়েন্টটা যদি পড়া হয় বাকিটুকু আমরা আমাদের ভিতরে আলোচনা থেকে পড়তে পারবো। এই অংশটুকু আমি কেটে দিলাম, লাগবে না পরীক্ষায়। এরপরে গঠন বৈশিষ্ট্য, এই গঠন বা স্ট্রাকচার থেকে কি পড়বো? প্রথম কথা হচ্ছে এখানে আমাদের বিষয়গুলো অনেক হিবিজিবি করে লিখছে, পরীক্ষা অত হিবিজিবি করে আসে না।
কিছু স্পেসিফিক কোয়েশ্চেন আসে যে এই কোয়েশ্চেনটার আনসার কি হবে, যেমন সাইকাসকে কেমন পাম ফার্ন বলা হয়, সাইকাসের মূলকে কেন কোরালয়েড মূল বলা হয়, এগুলো পরীক্ষায় রেগুলারলি আসে। অ্যান্ড এখানে এত ডিটেলসে তোমার কোনোদিন আসবে না সাইকাসের গঠন লিখো। সাইকাসের যদি কিছু আসে তাহলে ওই ছোট ছোট প্রশ্ন, খ মার্কের প্রশ্ন আসতে পারে, অথবা সাইকাসের জনন সম্পর্কে ব্যাখ্যা করে লিখতে হতে পারে। তো সাইকাসের জনন আসলে তখন হয়তো আমরা ডিটেলসে লেখার সুযোগ পাই, এমনিতে শুধুমাত্র সাইকাসের গঠন পরীক্ষায় কখনো আসতে দেখা যায় নাই। ওকে, প্রথম কথা হচ্ছে সাইকাসের যে বডি এটা কি হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? আমরা বলছিলাম টেরিডোর ড থেকে হচ্ছে ডিপ্লয়েড, সুতরাং টেরিডোফাইটার পর থেকে যা কিছু আছে সব কিছুর ক্ষেত্রেই এটা হচ্ছে ডিপ্লয়েড মেনে চলে। তার মানে নগ্নবীজী উদ্ভিদ কি ডিপ্লয়েড না হ্যাপ্লয়েড? ডিপ্লয়েড হবে। ওকে, তাহলে স্পোরোফাইট বলতেছি, স্পোরোফাইট আর গেমিটোফাইটের মধ্যে পার্থক্য কি? গেমিটোফাইট হচ্ছে হ্যাপ্লয়েড দশা, স্পোরোফাইট হচ্ছে ডিপ্লয়েড দশা। তার মানে কি নগ্নবীজী উদ্ভিদ ডিপ্লয়েড দশায় যেহেতু থাকে তাই এটাকে বলা হয় স্পোরোফাইট। ফাইন, এখন এই স্পোরোফাইটটা মূল কাণ্ড পাতায় বিভক্ত হয়। তো মূল কাণ্ড পাতায় বিভক্ত হয় না কে? শৈবাল, ছত্রাক, ব্রায়োফাইটা, আমরা ওই ছকের মধ্যে পড়ছিলাম। তার মানে এরা হচ্ছে মূল কাণ্ড পাতায় বিভক্ত হয়। ফাইন, এরপর এটা হচ্ছে পাম জাতীয় গাছের মতো লিখছে। আচ্ছা যাই হোক, এখান থেকে আমরা পরে পাম ফার্নের কথা আসবো। যাই, সাইকাসের কাণ্ড, খাড়া, হাবিজাবি এগুলো তো পরীক্ষা আসবে না। এখান থেকে পড়তে হবে সাইকাসের পাতা সম্পর্কে। সাইকাসের পাতা থাকে দুই ধরনের, একটা হচ্ছে পল্লবপত্র আর আরেকটা হচ্ছে শল্কপত্র। গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ এমনি মুখস্থ করার দরকার নাই, পল্লবপত্রের কালার এমনিতেই সবুজ হয়, আর শল্কপত্রটা কালার অলওয়েজ বাদামি হয়। মানে গাছের নর্মাল যে পাতা এটা হচ্ছে পল্লবপত্র বলা হয়, আর এর বাইরে হচ্ছে শল্কপত্র আছে যেটা কালার হচ্ছে বাদামি। ফাইন, এরপরে যাবো এখান থেকে আমাদের কচি পাতা ফার্নের ন্যায় কুণ্ডলিত, মুকুলপত্র বিন্যাসযুক্ত। তো ফার্ন যখন তুমি পড়ছো, ফার্নের পাতাকে বলা হয় ফ্রন্ট এবং কুণ্ডলিত কচি পাতাকে বলা হয় ক্রোজিয়ার। তো ফার্নের যে পাতার বিন্যাস এটাও কিন্তু সার্সিনের ভার্নেশন ছিল। তো এর ক্ষেত্রেও সেমভাবে সাইকাসের ক্ষেত্রেও সার্সিনের ভার্নেশনটাই এখানে দেখা যায়। ওকে, সার্সিনের ভার্নেশন জিনিসটা কি? জিনিসটা হচ্ছে পাতার বিন্যাস, পাতার বিন্যাসটা হচ্ছে সার্সিনেট ভার্নেশন। ওকে, এরপরে এখানে একটা স্পেশাল টিস্যু থাকে ট্রান্সফিউশন টিস্যু, সেটা সম্পর্কে আরেকটু আলোচনা আছে, তো এটা আমরা হচ্ছে এরপরে স্লাইডে দেখব। তো এখান থেকে কি আছে? এখান থেকে হচ্ছে সাইকাসকে কেন পাম ফার্ন বলা হয়? সাইকাস তো দেখতে হচ্ছে পাম জাতীয় উদ্ভিদের মতো এবং এখানে ফার্নের পাতার সাথে তুলনা করা হয়, তাই এটাকে বলা হয় পাম ফার্ন। তাহলে সাইকাসের নাম হচ্ছে পাম ফার্ন আর টেরিসের নাম হচ্ছে সানফার্ন। কোনটা পাম ফার্ন আর কোনটা সানফার্ন এটা যেন আবার ভুলায় না যাও। তাহলে পাম জাতীয় উদ্ভিদের মতো দেখতে তাই এটাকে বলা হয় পাম, আর ফার্নের পাতার মতো দেখতে তাই এটাকে বলা হয় ফার্ন। তাহলে সব মিলাই হচ্ছে পাম ফার্ন। যে পরীক্ষা জিজ্ঞেস করতেই পারে যে সাইকাসকে পাম ফার্ন বলা হয় কিসের উপর বেস করে? এটার পাতার উপর বেস করে। এরপরে যাবো আমরা মূলের ক্ষেত্রে। মূলের এটা কিন্তু খ মার্কের জন্য একটা ভালো ইম্পর্টেন্ট জায়গা, যেখান থেকে পরীক্ষায় যেটা জিজ্ঞেস করবে সাইকাসের মূলকে কেন কোরালয়েড মূল বলা হয় বা রুট টিউবারকল বলা হয়। তো সাইকাসের মূলকে কেন কোরালয়েড মূল বলা হয় বা টিউবারকল বলা হয়? প্রথম কথা হচ্ছে সাইকাসে নরমালি কি মূল থাকে? প্রথম কথা হচ্ছে সাইকাসে প্রধান মূলই থাকে প্রাথমিক পর্যায়ে। সাইকাসে প্রাথমিক পর্যায়ে প্রধান মূলই তৈরি হয়, কিছুদিন পরে এটা নষ্ট হয়ে অস্থানিক মূল সৃষ্টি হয়। তাহলে দেখো, প্রথম কথা হচ্ছে এখানে প্রধান মূল ছিল, এটা নষ্ট হয়ে হয়েছে অস্থানিক মূল। প্রধান মূল, অস্থানিক মূল এগুলো নিয়ে আমাদের সামনে আরো পড়তে হবে। অস্থানিক মূল, এই অস্থানিক মূলের মধ্যে কিছু ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া যুক্ত হয়। সায়ানোব্যাকটেরিয়া আর ব্যাকটেরিয়া কিন্তু সেম জিনিস না, মানে দুইটাই আবার মনেরা রাজ্যের মধ্যে পড়ে। তবে সায়ানোব্যাকটেরিয়া মানে হচ্ছে নীলাভ সবুজ শৈবাল। তাহলে নষ্টক এবং অ্যানাবেনা, নষ্টক অ্যানাবেনা। ওকে, এই নষ্টক অ্যানাবেনা যখন মূলের মধ্যে প্রবেশ করে তখন এরা আক্রান্ত মূলগুলোকে কিছুটা বিকৃত করে দেয়। এই যে অস্থানিক মূল ছিল, অস্থানিক মূলের সাইজটাকে কিছুটা বিকৃত করে দেয়, শেপটাকে চেঞ্জ করে ফেলে। এই শেপটা দেখতে কোরালের মতো লাগে, দ্যাটস ওয়াই এটার নাম হয়েছে কোরালয়েড মূল। তাহলে কোরালয়েড মূলের পেছনে মাস্টারমাইন্ড কে? নষ্টক অ্যানাবেনা। শেষ, এখানে এই কথাগুলো লিখছে। কাণ্ড থেকে আলাদা করে পরীক্ষা আসার মতো তেমন কিছু নাই, পাতা সম্পর্কে যা কিছু ছিল সে সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো এখানে আলাদা করে একটা টিস্যু সম্পর্কে পড়তে হবে, দেখাইছিলাম আগের পৃষ্ঠায়, ট্রান্সফিউশন টিস্যু। ট্রান্সফিউশন টিস্যুর কাজটা পরীক্ষার ক্ষেত্রে আসে। ট্রান্সফিউশন টিস্যুর কাজ কি? সমান্তরালভাবে পার্শ্বীয় পরিবহন করা, পত্রকে পার্শ্বীয়ভাবে পানি পরিবহন করা হচ্ছে ট্রান্সফিউশন টিস্যুর কাজ। আর নাইস টু নো হচ্ছে পেলিসেড প্যারেনকাইমা এবং স্পঞ্জি প্যারেনকাইমার মাঝখানে অবস্থিত।
মানে অবস্থানটা হচ্ছে নাইস টু নো, জানলে ভালো, না জানলে ক্ষতি নাই। ট্রান্সমিশন টিস্যুর কাজটা তোমাকে এমসিকিউর জন্য বা জ্ঞানমূলকের জন্য জানতে হবে। জীবন্ত জীবাশ্ম আর জীবন্ত ফসিল। জীবন্ত ফসিল বলা হয় জিঙ্কো বিলোবাকে, জীবন্ত জীবাশ্ম বলা হয় সাইকাসকে। তাহলে জীবন্ত জীবাশ্মের সাথে ফসিল যেন প্যাচ না লাগাও, যদিও ফসিল অর্থই জীবাশ্ম, একই জিনিস, বাট বইয়ে লিখছে, এই জন্য তোমার আলাদা করে শিখতে হবে। ডান। এরপরে সাইকাসকে জীবন্ত জীবাশ্ম বলার কারণ কি? কোনো কিছুকে আমরা জীবন্ত জীবাশ্ম বা ফসিল কেন বলে থাকি? ধরো তুমি তোমার ক্লাসমেট 100 জন বন্ধু মিলে এখন একটা ক্লাসরুমে আছো। আজ থেকে 100 বছর পরে তোমার ক্লাসরুমের সবাই মারা গেছে। 100 বছর পরে ক্লাসরুমের সবাই মারা গেছে, শুধু তুমি বেঁচে আছো। সো তোমার, এটা তো 100 বছরের জাস্ট একটা এক্সাম্পল বলছি, এটা হাজার হাজার লক্ষ কোটি বছরে হবে। তো এরকম ভাবে তোমার সমসাময়িক সময়ে কি কি ঘটতো, এটার এক্সাম্পলটা তোমার কাছ থেকে পাওয়া সম্ভব। তো সেম জিনিসটা আসলে ঘটে থাকে। যেমন ধরো হাজার হাজার লক্ষ কোটি বছর আগে বা মেসোজোইক যুগের কথা, অত আগে, তখন কোনো উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো কেমন ছিল, কোনটার পাতা কেমন ছিল, এটসেট্রা সম্পর্কে জানার ওয়ে হচ্ছে যে বেঁচে আছে এখন পর্যন্ত তার সম্পর্কে জানা। এরকম যা কিছু আছে, যারা অনেক অনেক বছর আগেও ছিল, বর্তমানেও অবস্থিত, বর্তমানেও প্রেজেন্ট, এদেরকে বলা হয় জীবন্ত ফসিল। অর্থাৎ এদের সঙ্গী সাথী যারা আছে সবাই শেষ হয়ে গেছে, কিন্তু এই বুড়াটা আর মরে না। নেক্সট, এখানে হচ্ছে আমাদের জননের কথা। তো জনন হচ্ছে এখানে দুই প্রকার, একটা হচ্ছে অযৌন জনন আর একটা যৌন জনন। অযৌন জনন থেকে পরীক্ষায় বড় জোর কিছু আসতে চাইলে আসতে পারে, যেখানে কি ঘটে, এখানে হচ্ছে মুকুল উদ্গম সৃষ্টি হয়। তাহলে মুকুল সৃষ্টি হয় এবং কোন মাসে হয়? মার্চ এপ্রিল মাসে। পুরা বোটানির মধ্যে কিন্তু তুমি মানে মাস অনুসারে তেমন কিছু পাবা না, ওই একটা মাসই পাবা, মার্চ এপ্রিল। এর বাইরে যা কিছু আছে সবগুলো হচ্ছে জুলজির মধ্যে আছে। নেক্সটে যাব যৌন জননের মধ্যে, এটা পরীক্ষায় সিকিউ হিসেবে আসতে পারে। তো এটা হচ্ছে সিকিউর 4 মার্কের প্রশ্ন, ঘতে আসতে পারে। এবং ঘতে যদি আসে তাহলে তোমার পরীক্ষায় চিত্র আঁকতে হবে। ওকে, এখানে হচ্ছে তোমার চিত্র, যে কোনো একটা চিত্র দিবা, মানে ক আর খ একসাথে দেওয়ার প্রয়োজন নাই, চাইলে হচ্ছে শুধু ক দিতে পারো, শুধু খ দিতে পারো। তাহলে ক আর খর মধ্যে একটা দিবা, গ আর ঘর মধ্যে না, গ দেওয়ার প্রয়োজন নাই, ঘ দিতে পারো। ক আর খর মধ্যে একটা দিবা আর ঘ নাম্বারটা দিবা, তাইলে আশা করা যায় যে এখান থেকে তুমি ফুল মার্কের কাছাকাছি কিছু মার্ক পেয়ে যাওয়া পসিবল। এখন আসো লিখতে তো হবে। যৌন জননের ক্ষেত্রে যেহেতু যৌন জনন, তার মানে একটা পুরুষ পার্ট থাকবে, একটা স্ত্রী পার্ট থাকবে। তো আমরা প্রথমে পুরুষ পার্ট নিয়ে একটু আলোচনা করি। তো এখানে যেটা আছে, এখানে বেশ কিছু নতুন নতুন টার্ম পাবা। একটা হচ্ছে স্পোরাঞ্জিয়াম, একটা সুরাস, স্ট্রোবিলাস, তারপর হচ্ছে মাইক্রোস্পোরোফিল। প্রথম কথা হচ্ছে মাইক্রোস্পোরোফিল। মাইক্রোস্পোরোফিল সব ক্ষেত্রেই ফিমেলটা মেল থেকে বড় হয়। মাইক্রোস্পোরোফিল, এটা মিলে গঠন করে কি? স্ট্রোবিলাস, যেটাকে বাংলায় বলে পুংকুন। ওকে, এই মাইক্রোস্পোরোফিলের মধ্যে কি থাকে? মাইক্রোস্পোরোফিলের পৃষ্ঠদেশে থাকে স্পোরাঞ্জিয়া। অনেকগুলো স্পোরাঞ্জিয়া মিলে তৈরি করে সুরাস। ওকে, ভালো কথা। এখন এই স্পোরাঞ্জিয়া থেকে কি উৎপন্ন হয়? স্পোর মাতৃকোষ। স্পোর মাতৃকোষ। তো যেহেতু সাইকাসের দেহ হচ্ছে একটা ডিপ্লয়েড, সুতরাং স্পোর মাতৃকোষটা হবে ডিপ্লয়েড। তাহলে স্পোর মাতৃকোষ ডিপ্লয়েড, এবং এখান থেকে যে স্পোরটা উৎপন্ন হবে সেটা কি ডিপ্লয়েড হবে না হ্যাপ্লয়েড হবে? অবভিয়াসলি হ্যাপ্লয়েড হবে, কারণ এখানে মায়োসিস কোষ বিভাজনটা ঘটে থাকে। তাহলে আমরা কিন্তু স্পোর পায়ে গেলাম, এবং এটা কি? পুং স্পোর। এটাকে আমরা শুক্রাণু হিসেবে লিখতে পারি। ওকে, ফাইন। তাহলে আমরা এখানে পুরুষের ক্ষেত্রে পেয়ে গেলাম। এবার যদি তুমি ফিমেল বডির কথা চিন্তা করো, স্ত্রীদেহে কিন্তু কোনো স্ট্রোবিলাস বা স্ত্রীকুণ গঠিত হয় না,
দ্যাটস ওয়াই এখানে শুরুই হবে মেগাস্পোরোফিল দিয়ে। মেগাস্পোরোফিল অলসো এদের দেহে কোনো সোরাসও নাই। মেগাস্পোরোফিল, তো মেগাস্পোরোফিলের মধ্যে কি থাকে? মেগাস্পোরোফিলের মধ্যে ডিম্বক থাকে। ডিম্বক থেকে ভ্রূণ তৈরি হওয়ার আগে আরেকটা জিনিস তৈরি হয়, তার নাম কি? এখান থেকে হচ্ছে আমাদের আর্কিগোনিয়া সৃষ্টি হয়। লাস্টে হচ্ছে ডিম্বাণু বা স্টিগ্যামেটের কথা বলতে পারো। সো আলটিমেটলি শুক্রাণু আর ডিম্বাণু মিলে নিষেক ঘটাবে, এই আর কি আলটিমেটলি জাইগোটটা পাওয়া যাবে। ওকে, তো এখানে এই আলোচনা করাই আছে। এর পাশাপাশি কিছু মেজারমেন্ট দেওয়া আছে, কিছু সংখ্যাতাত্ত্বিক ইনফো আছে যেগুলো পরীক্ষার ক্ষেত্রে তুমি স্কিপ করতে পারো, বাট তারপরে পরীক্ষার জন্য পড়ে রাখতে পারলে সেফ। তো মাইক্রোস্পোরোফিল হচ্ছে 3 থেকে 5 সেন্টিমিটার দীর্ঘ। আর পুংস্ট্রোবিলাসের আকৃতি কেমন? মোচাকৃতির আকৃতি। পুংরেণুপত্র বা পুংস্পোরোফিল, মাইক্রোস্পোরোফিল, মাইক্রোস্পোরোফিলের সরু বর্ধিত মাথাকে বলা হয় এপোফাইসিস। এপোফাইসিস বলা হয়। তুমি চাইলে চিত্রের মধ্যে দেখতে পারো, এই যে চিত্র, এটার মাথা যেটা, সেটাকে বলা হয় এপোফাইসিস। ওকে, তো এখান থেকে আমাদের পুরুষের পার্ট থেকে আর আলাদা করে পড়ার কিছু নাই। পুংরেণু যেটা ছিল এটা থেকে শুক্রাণু তৈরি হয়। আর স্ত্রীর ক্ষেত্রে স্ত্রীরেণুপত্র, মেগাস্পোরোফিল, এটা তোমার দৈর্ঘ্যটা পড়তে পারো, কারণ এটা যেহেতু আমাদের আলিম স্যারের বইয়ে আছে। সো যেহেতু অনুশীলনীতে থাকে, অনুশীলনীর জিনিস সবসময় ইম্পর্টেন্ট থাকে। আচ্ছা, এখানে ফোনার কথা লেখা আছে, তো কিছু লাগবে না। হ্যাপ্লয়েড স্ত্রীরেণু থেকে আলটিমেটলি তৈরি হয় আর্কিগোনিয়া। ডান। এখানে যে একটা আলাদা ওয়ার্ড আছে সেটা হচ্ছে পিনিওল থাকে। তাহলে পিনিওল থাকে কার মধ্যে, আর এপোফাইসিস থাকে কার মধ্যে? দুইটা কিন্তু আলাদা। ডান। নিষেকের কথাও এখানে আমাদের কাইন্ড অফ সেম, এবং এখান থেকে সাইকাসের শুক্রাণুর কথা আবার লিখছে, যেটা সম্পর্কে ইতিমধ্যে আমরা এর বৈশিষ্ট্য সম্পর্কে পড়ে ফেলছিলাম। তো এখান থেকে আলাদা করে পড়ার মতো কিছু নাই। পুংস্পোরোফিল, স্ত্রীস্পোরোফিলের মধ্যে পার্থক্য। সো এটা হচ্ছে পার্থক্য, যেখানে থাকবে সেখানে ধরো প্রশ্ন করা অনেক সহজ, পেপার দেখাটা অনেক সহজ। সেই জন্য টিচারের ফেভারিট জোন হচ্ছে পার্থক্য বিশিষ্ট একটা প্রশ্ন করা। তো পার্থক্য বিশিষ্ট প্রশ্ন হয় এখান থেকে জনন সম্পর্কে ডিসক্রাইব করতে বলবে, অথবা পার্থক্য লিখে দিতে বলবে। তাহলে পার্থক্যগুলো একবার রিডিং দিবা, তাইলে আশা করি হয়ে যাবে। এরপর আসো সাইকাসের অর্থনৈতিক গুরুত্ব। সাইকাসের অর্থনৈতিক গুরুত্বের মধ্যে কি কি আছে? কয়েকটা প্রজাতি আছে। এখন কোনটা দিয়ে আসলে কি লাভ হয় এটা শিখতে হবে। যখন দেখো সাইকাস রেভোল্টা, রেভোল্টার আর আছে, আর থেকে হচ্ছে রাইস, রাইস মানে খাদ্য, তাহলে খাদ্য হিসেবে ব্যবহৃত হয় কোনটা? সাইকাস রেভোল্টা। শেষ। এরপরে যাও সাইকাস সার্সিনালিস আর সাইকাস পেকটিনাটা, কোনটা দিয়ে কি পড়বো? সাইকাস পেকটিনাটার পি আছে, পেকটিনাটার পি থেকে হচ্ছে পুঁই শাক, তাহলে পুঁই শাক সবজি হিসেবে ব্যবহৃত হয়। তাহলে সাইকাস পেকটিনাটা হচ্ছে সবজি হিসেবে ব্যবহৃত হয়, সাইকাস রেভোল্টা খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। আর আল্লাহর দুনিয়ার যা কিছু আছে সবকিছু হচ্ছে সাইকাস সার্সিনালিসের কাজ। সাইকাস যদি তুমি কোনো কারণে বেশি খেয়ে ফেলো, প্রয়োজনের চেয়ে অতিরিক্ত, তখন তোমার একটা ডিজিজ হবে, সেটার নাম হচ্ছে লাইটিকোবডিক রোগ। লাইটিকোবডিক রোগ। এই রোগটা কেমন? রোগটা হচ্ছে পার্কিনসনের মতো, অর্থাৎ তোমার নার্ভাস সিস্টেমকে ডিস্টার্ব করবে। ডান। এরপর আসি আমরা আবৃতবীজী উদ্ভিদ সম্পর্কে। এতক্ষণ আমরা নগ্নবীজী উদ্ভিদ সম্পর্কে পড়াশোনা করেছি। আবৃতবীজী উদ্ভিদ এখানে ফার্স্ট প্যারাতে পড়ার কিছু নাই। এখানে অনেক বেশি ইনফো টাইপের কথাবার্তা আছে, পরীক্ষার জন্য অত বেশি ইম্পর্টেন্ট না। পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রাকার আবৃতবীজী উদ্ভিদ হচ্ছে ওলফিয়া মাইক্রোস্কোপিকা, আর বাংলাদেশের সবচেয়ে ক্ষুদ্রতম আবৃতবীজী উদ্ভিদ হচ্ছে ওলফিয়া এরাইজা। এখান থেকে এতটুকু জানতে পারলেই মোর দেন এনাফ। আবার আছে আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলো কিন্তু আমরা অধ্যায় 5-এর যে বড় ছকটা দিছিলাম সেখানে আলোচনা করেছি ইতিমধ্যে। তো এখান থেকে আলাদা করে বলার মতো কিছু নাই। শুক্রাণু ফ্লাজেলাবিহীন, তারপরে এখান থেকে আসলে সবকিছু আমরা ইতিমধ্যে কমপ্লিট করে ফেলছি। গেমিটোফাইট খুব সংক্ষিপ্ত এবং পরনির্ভরশীল। যত অনুন্নত আছে সবার ক্ষেত্রে গেমিটোফাইটটা দীর্ঘস্থায়ী, আর যত উন্নত আছে তার ক্ষেত্রে স্পোরোফাইটটা দীর্ঘস্থায়ী, গেমিটোফাইটটা সংক্ষিপ্ত। আবৃতবীজী উদ্ভিদের সংখ্যা এবং বিস্তৃতি 4 থেকে 5,000-এর মতো আবৃতবীজী উদ্ভিদ আছে পৃথিবীতে। এখান থেকে পরীক্ষা আসার মতো তেমন কিছু নাই। নগ্নবীজী উদ্ভিদ, আবৃতবীজী উদ্ভিদ, এগুলোর পার্থক্য পরীক্ষা আসলে আনসার করা সহজ, মানে ধরো সবাই পারে, সেক্ষেত্রে পরীক্ষা আসলে আসতেই পারে। এই অধ্যায়ের মেইনলি হচ্ছে প্রশ্ন একটা হচ্ছে আমাদের যখন আমরা একটু পরে একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদ পড়বো, পোয়েস এবং মালভাসি, এগুলোর বৈশিষ্ট্য সম্পর্কে জানবো, ওইটা আসলে অধ্যায়ের মেইন প্রশ্ন। এছাড়া আমাদের পুষ্প প্রতীক আঁকতে দেয়, সেটাও আমরা অধ্যায়ের মাঝামাঝি সময় পড়বো। সো এই দুইটা জিনিস আসলে অধ্যায়ের মেইন প্রশ্ন। এছাড়া সাইকাসের জনন,
এগুলো থেকে সিকিউতে ম্যাক্সিমাম টাইমে কোয়েশ্চেন আসে। আর মাঝে মাঝে ধরো বিভিন্ন বোর্ডে যদি অভিন্ন প্রশ্ন না হয়, বিভিন্ন বোর্ডে বিভিন্ন প্রশ্ন হয়, সেক্ষেত্রে এক এক বোর্ডে এক এক প্রশ্ন ভেরিয়েশন ক্রিয়েট করার জন্য এক এক বোর্ডে এক এক ধরনের প্রশ্ন দেওয়া থাকে। আচ্ছা, আবৃতবীজী উদ্ভিদের অর্থনৈতিক গুরুত্ব, পড়ার তেমন কোনো গুরুত্ব নাই। আবৃতবীজী উদ্ভিদের গুচ্ছ পরিচিতি। তো এখানে আমরা বেসিক্যালি দুইটা শ্রেণীতে ভাগ করতে পারি আবৃতবীজী উদ্ভিদকে। একটা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদ আর একটা দ্বিবীজপত্রী উদ্ভিদ, অর্থাৎ বীজপত্রের উপর বেস করে দুইটা ভাগে ভাগ করছি, একবীজপত্রী দ্বিবীজপত্রী। একবীজপত্রী হচ্ছে লিলি শ্রেণী, মনে করবা লিলিপুট, লিলিপুট মানে হচ্ছে ছোট জিনিস। সো একবীজপত্রী এক ছোট সংখ্যা, দ্যাটস ওয়াই এটা হচ্ছে লিলি শ্রেণী। আর মেগা মানে হচ্ছে বড়, তো ম্যাগনোলিয়া এটা হচ্ছে বড়, এক বড় না দুই বড়, অবশ্যই দুই বড়, সুতরাং দ্বিবীজপত্রী উদ্ভিদ হচ্ছে ম্যাগনোলিয়া। এরপরে হচ্ছে আমরা স্বভাব বা স্বরূপ, এগুলো হচ্ছে বেসিক্যালি এমসিকিউ টাইপের প্রশ্ন। কারো প্রিপারেশনের অবস্থা যদি খুব বেশি খারাপ হয়ে যায়, এটা চাইলে স্কিপ করতে পারো, এটা পড়ে আসলে তুমি খুব বেশি ফায়দা তুলতে পারবে না। লক্ষ লক্ষ এমসিকিউ, তার মধ্যে একটা হয়তো পরীক্ষায় আসতেও পারে, নাও আসতে পারে। তো এখানে টাইম ইনভেস্ট করাটা খুব বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে না, বাট কারো হাতে যদি সময় থাকে তার জন্য অবশ্যই এটা পড়ে যাওয়া উচিত। দেখো, প্রথম কথা হচ্ছে এগুলা বিরোধ, উপগুল্ম, গুল্ম, নিচে চারটা দরকার নাই, যেটার এক্সাম্পল নাই সেটা পড়েও লাভ নাই। এখন আসো, উপগুল্ম যেটা আছে এটা তুমি এখানে নাম মুখস্থ করবা। আর গুল্মগুলা হচ্ছে ফুল জাতীয় উদ্ভিদ, রঙন, জবা, গোলাপ, আরো যা যা ফুল জাতীয় উদ্ভিদ আছে সবগুলাই হচ্ছে গুল্ম। উপগুল্ম মানে হচ্ছে কালকাসুন্দা, দাঁতমর্দন। তারপরে বিরোধ, বিরোধ মানে হচ্ছে মাটির সাথে মিশে থাকে এমন টাইপের উদ্ভিদ, যেমন হচ্ছে দুর্বা ঘাস, ধান, গম। তাহলে মাটির সাথে মিশানো ওই লেভেলে অনেক ছোট, তোমার হাঁটুর লেভেলের নিচে এরকম ভাবে যদি কোনো উদ্ভিদ থাকে সেটা হচ্ছে বিরোধ। গুল্ম হলো ফুল গাছ। আর আলাদা করে উপগুল্মটা তুমি মনে রাখতে পারো, কালকাসুন্দা, দাঁতমর্দন, এছাড়া আছে বেগুন। শেষ। এরপর আসো মূলের মধ্যে, প্রধান মূল হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদ। অস্থানিক মূল মনে রাখার ট্রিক্স হচ্ছে অবাক, অসৎ, বট, কেয়া, অবাক। গুচ্ছমূল হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য। পরাশ্রয় মূল পরাশ্রয় মূলের এক্সাম্পল হচ্ছে অর্কিড। আচ্ছা, তাহলে আমরা ইতিমধ্যে মূল সম্পর্কে পড়ে ফেলছি, তাদের স্বভাব বা স্বরূপ সম্পর্কে পড়ে ফেলছি। এবার হচ্ছে কাণ্ড। কাণ্ডটা পরীক্ষায় ভালোই আসে, তবে এটা একটু মনে রাখা ডিফিকাল্ট। আচ্ছা, প্রথম কথা হচ্ছে ফাফা কাণ্ড আছে। তো ফাফা কাণ্ড, এটার মধ্যে এক্সাম্পল কি? ফাফা কাণ্ড হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায়, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কথা। সেকেন্ড ইম্পর্টেন্ট কথা, যদি চাইলে পড়তে চাও, এ বি সি, সি হচ্ছে ইংরেজি বর্ণমালার তৃতীয় বর্ণ, তাহলে সি কাণ্ড হচ্ছে 3 গুণ বিশিষ্ট। সি হচ্ছে 3 নাম্বার লেটার, এটা হলো 3 গুণ বিশিষ্ট। ডান। লামিয়াসি, যদি একটা 3 হতো আরেকটা কি হবে? আরেকটা হবে 4 গুণ বিশিষ্ট, এমনি শেষ। রাইজোম, আদা, হলুদ, এগুলো হচ্ছে রাইজোম, ভূ নিম্নস্থ রূপান্তরিত কাণ্ড। পরীক্ষায় কিন্তু এটাও আসতে পারে, পরীক্ষায় এটাও আসতে পারে। ওকে, টিউবার, এখান থেকে কি পড়বা? স্ফীত ওয়ার্ডটা মার্ক করবা, স্ফীত থাকলে সেটা আনসার হবে টিউবার। এবং এখান থেকে এক্সাম্পল কি? আলো, আলোটা কি টিউব লাইটের মতো না, এজন্য হচ্ছে আলো টিউবার। তারপরে যাও, বাল্ব, অতি সংক্ষিপ্ত রূপান্তরিত কাণ্ড। ওকে, এটার এক্সাম্পল হচ্ছে পেঁয়াজ, রসুন। পড়লে সবগুলোই পড়া লাগবে, পেঁয়াজ, রসুন। রানার হচ্ছে থানকুনি। এবং পরীক্ষা এগুলো যে আসে না তা না, পরীক্ষায় ভালোই আসে। রানারের এখান থেকে লাইন থেকে পড়ার মতো জিনিস হচ্ছে দুর্বল, এই ওয়ার্ডটা হচ্ছে রানারের থেকে মার্ক করার মতো বিষয়। নেক্সটে যাব, পাতা। পাতার মধ্যে কয়টা অংশ আছে? 3টা অংশ আছে, পত্রমূল, পত্রবৃন্ত এবং পত্রফলক। তো এখান থেকে পত্রফলকটা হচ্ছে পাতার মেইন অংশ, পরীক্ষায় আসলে এটাই আসতে পারে। আর পিটিউল, পিটিউল যদি থাকে সেক্ষেত্রে তাকে বলা হয় পিটিউলেট, না থাকলে তাকে বলা হয় সেসাইল। ওকে, সিম্পল লিফ, জবা, আম, জাম, কাঁঠাল, এরা হচ্ছে নর্মালি যত লিফ আছে, নর্মালি কি একটা উদ্ভিদের পাতার মধ্যে কি থাকে? এরকমই তো একটা উদ্ভিদের পাতা থাকে। তো পাতার এই অংশটুকু হচ্ছে পত্রফলক, এটা হচ্ছে পত্রফলকের পার্ট। পত্রফলক যদি একটা থাকে তাহলে এটা হচ্ছে সিম্পল লিফ, নর্মালি এটাই দেখা যায়। বাট যদি কোনো ক্ষেত্রে পত্রফলক একাধিক হয়ে থাকে তখন তাকে বলা হয় কম্পাউন্ড লিফ। কম্পাউন্ড লিফের এক্সাম্পলগুলো আমাদের মনে রাখতে হবে। তো এখানে বেশ কিছু এক্সাম্পল আছে, অচূরপক্ষল, সচূরপক্ষল, দ্বিপক্ষল, ত্রিপক্ষল। অচূরপক্ষল মনে রাখবা যে মাথার উপর বানর বসে আছে, তো বাদর নাচতেছে তাই হচ্ছে বাদর লাঠি, এখানে কোনো অন্য কিছু বসানোর সুযোগ নাই। তারপরে সচূরপক্ষল,
দেখবা যে মেয়েরা হচ্ছে এখানে গোলাপ ফুল রেখে দেয়। সো মাথার মধ্যে কি রাখে? গোলাপ ফুল রাখে। তার মানে গোলাপটা হচ্ছে মাথার মধ্যে রাখার জিনিস। তাহলে মাথা মানে কি? চূড়া, সচূড় পক্ষল। চূড়ার মধ্যে যেটা রাখা যাইতেছে সচূড় পক্ষল। আর অচূড় পক্ষলে বাদর লাঠি রাখা যাইতেছে না কেন? কারণ এখানে বাদর বসে নাচতেছে। দ্বিপক্ষল, রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণ এমনি দুইজন মানুষ যেহেতু, বা দুইজন হচ্ছে দেবতা, দ্যাটস ওয়াই কৃষ্ণচূড়া বৃক্ষের ক্ষেত্রে দ্বিপক্ষল যৌগিক পত্র দেখা যায়। সজিনার পাতা, সজনা মানে তিনটা অক্ষর যেহেতু, দ্যাটস ওয়াই এটা হচ্ছে ত্রিপক্ষল যৌগিক পত্র। ডান। ফলকের আকৃতি, এখান থেকে কি আছে? দুইটা বিন্যাস, একটা হচ্ছে রেটিকুলেট যেটা দেখা যায় দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে, আর একটা হলো সমান্তরাল বা প্যারালাল বিন্যাসন যেটা দেখা যায় একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে। ডান। নেক্সট হচ্ছে পুষ্পবিন্যাস বা পুষ্পমঞ্জরি। পুষ্পবিন্যাস বা পুষ্পমঞ্জরি। তো প্রথম কথা হচ্ছে এটার ডেফিনেশন চাইলে একবার পড়া যায়। পুষ্পমঞ্জরি ডেফিনেশনটা একটু পড়ে নিও। পুষ্পমঞ্জরি দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে রেসিমুস আর একটা হচ্ছে সাইমুস। প্রথম কথা হচ্ছে পুষ্পমঞ্জরি জিনিসটা কি? তুমি দেখবা যে একটা রজনীগন্ধা যদি উদ্ভিদের কথা চিন্তা করো, রজনীগন্ধার একটা স্টিকের কথা, এখানে কিন্তু স্টিক থেকে অনেকগুলা ফুলের শাখা বের হয়। তো এই যে একটা লম্বা শাখা, যার মধ্য থেকে ধরো এখানে এমনি এমনি বের হইতেছে, এই যে আমাদের এই বড় ডালটা, এটার নাম হচ্ছে পুষ্পমঞ্জরি বা পুষ্পবিন্যাস। পুষ্পমঞ্জরি এটা বৃদ্ধি সসীম হইতে পারে, অসীম হইতে পারে। অসীম কখন হবে? যখন এরকমভাবে বৃদ্ধি পাইতেই আছে পাইতেই আছে। আর সসীম কখন হবে? যদি একদম শীর্ষ মাথার মধ্যে একটা বৈশা যায়, তখন তো আর এখানে বাড়ানোর সুযোগ নাই। ধরো একদম হেড লেভেলে একজন বসাই দিছো এখানে মাথার মধ্যে, এরপরে তো আর এর বাইরে আর বাড়ানোর সুযোগ থাকে না। সো দ্যাটস ওয়াই যদি একদম প্রান্তে বা একদম শীর্ষে কোনো উদ্ভিদকে বসায়, কোনো ফুলকে বসায় ফেলো, তখন তার মধ্যে আর কোনো বৃদ্ধি ঘটা সম্ভব না। তো এটাকে আমরা ভাগ করতে পারি দুই ভাগে। একটা হচ্ছে নিয়ত, নিয়ত মানে হচ্ছে যার বৃদ্ধি সসীম, আর একটা হচ্ছে অনিয়ত, যার বৃদ্ধি হচ্ছে অসীম। তো এখানে আছে আমাদের রেসিমুস। রেসিমুস কি? রেস করতে থাকে। তো যখন কেউ রেস করতে থাকে তখন কি হয়? বৃদ্ধি হইতে থাকে। রেস করা মানে কি? বৃদ্ধি হইতে থাকা। সুতরাং অনিয়ত পুষ্পবিন্যাস, এটার ইংলিশটা হচ্ছে রেসিমুস। আর নিয়ত পুষ্পবিন্যাস, এটার এক্সাম্পল হচ্ছে সাইমুস। রেসিম, রেসিমে দেখো প্রথমে আছে র, তারপর আছে স। সরিষার ক্ষেত্রে প্রথমে আছে স, পরে আছে র। ওই এমনি মনে রাখা যায় রেসিম সরিষা। স্পাইক, স্পাইকের এক্সাম্পল তোমার মুখস্থ করতে হবে। রজনীগন্ধা। স্পাইকলেট, স্পাইকলেটটা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায়, অর্থাৎ ধানের ক্ষেত্রে দেখা যায় এটা, ধান, গম ইত্যাদি। কেপিচুলাম বা শিরমঞ্জরি, তো কেউ যদি মাথার মধ্যে ফুল ঢুকায় রাখে, ব্রেন খুলে ফেলে, তখন কি হবে? কেপিচুলাম বা শিরোমঞ্জরি। ক্যাপিচুলাম মানে কি? মাথা। তো মাথার মধ্যে কি রাখছে? ব্রেন নাই, শুধু ফুল রেখে দিছে, তখন তারে আমরা কি বলবো? ব্রেইনলেস। ব্রেইনলেসের বাংলা কি? গাধা। দ্যাটস ওয়াই এটার এক্সাম্পল হচ্ছে গাধা, এবং গাধার বন্ধু হচ্ছে সূর্যমুখী, কারণ দুইটাই হচ্ছে হলুদ কালারের। সাইমুস এর এক্সাম্পল হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, কারণ এটার এক্সাম্পল হচ্ছে জবা। জবা হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদ। ওকে, ফুল সম্পর্কে প্রয়োজনীয় শব্দাবলী। এখান থেকে পরীক্ষায় আসার মতো জিনিস হচ্ছে, একটা আদর্শ ফুলের কয়টা পার্ট থাকে? আদর্শ ফুলের 4টা স্তবক থাকে। সাধারণত 4টা স্তবক নিয়ে একটা পুষ্প গঠিত হয়। কেলিক্স, করোলা, ওকে, কেলিক্স, করোলা, এর বাইরে আছে পুংস্তবক এবং স্ত্রীস্তবক। তো এগুলো সম্পর্কে ডিটেইলস পড়ে থাকি আমরা উদ্ভিদ প্রজনন অধ্যায়ের মধ্যে। এখান থেকে দুইটা জিনিস জাস্ট জানার জন্য জানা। একটা হচ্ছে কেলিক্স বা বৃতি, এটার সদস্যকে বা এটার একককে বলা হয় সেপাল, আর করোলা বা দলমণ্ডল, এটার একককে বলা হয় পেটাল। তো সেপাল এবং পেটাল দুইটার মধ্যে যেন ওয়ার্ডের কনফিউশন না লাগে, ওয়ার্ডের কনফিউশন যেন না লাগে এই জন্য আরও একটা নতুন করে ওয়ার্ড অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে টেপাল। টেপাল অর্থ হচ্ছে পুষ্পপুট। বৃতি আর দল যদি কোনো ক্ষেত্রে একসাথে মার্জ হয়ে যায়, তখন তাকে বলা হয় পুষ্পপুট। ওকে, তাহলে তিনটা ওয়ার্ড, সেপাল, পেটাল, টেপাল। সেপাল মানে হচ্ছে বৃতির একক, টেপাল মানে হচ্ছে দলের একক, আর সরি, পেটাল মানে হচ্ছে দলের একক, আর টেপাল মানে হচ্ছে পুষ্পপুটের একক। এস্টিভেশন বা পুষ্পপত্র বিন্যাস, এটা হচ্ছে ধরো ফুলের পাপড়িগুলা বা ফুলের বিভিন্ন বৃত্তাংশগুলা, মানে বৃতির অংশ বা পাপড়ির অংশ, এগুলা কিভাবে বিন্যস্ত থাকবে সেটার একটা ওরিয়েন্টেশন হচ্ছে এস্টিভেশন বা পুষ্পপত্র বিন্যাস। তো এস্টিভেশন কয়েক প্রকারের হতে পারে, এখানে বেশ কিছু আছে, এবং এগুলা পরীক্ষায় আঁকার জন্য শিখতে হবে। মানে এগুলো তোমাকে পরীক্ষা আঁকার জন্য শিখতে হবে। ডিরেক্ট হয়তো এস্টিভেশন সম্পর্কে বিস্তারিত বর্ণনা করে এভাবে লিখতে দিবে না, কিন্তু তোমাকে যদি পুষ্প প্রতীক সম্পর্কে জানতে হয়, তাহলে অবভিয়াসলি এই
টুইস্টেড কেমনে আঁকে বা কুইনকানশিয়াল কেমনে আঁকে এটা সম্পর্কে তোমাকে জানতে হবে। ওকে, তো বেসিক্যালি এখন আমি পড়াচ্ছি হলো এক্সাম্পল মনে রাখার জন্য। যখন আমি চিত্রের জন্য আলাদা ক্লাস নিব তখন ওই চিত্রগুলা মানে এই যে আমাদের এস্টিমেশনের চিত্রগুলা তখন সেগুলো দেখাই দিতে হবে, ঠিক আছে? তখন সেগুলো আমি দেখাই দিব। ওপেন বা মুক্ত। তো প্রথম কথা হচ্ছে জবার অংশটুকু দিয়ে শেষ করে ফেলি। জবার উপবৃত্তি হয়েছে প্রথমটার মধ্যে পড়ে, জবার বৃত্তি হইল এর সেকেন্ডটার মধ্যে পড়ে, আর জবার পাপড়ি হয়েছে পরেরটার মধ্যে পড়ে। তাহলে প্রথমে হচ্ছে উপবৃত্তি, বৃত্তি, দল। উপবৃত্তির এক্সাম্পল হচ্ছে ওপেনের মধ্যে, বৃত্তির এক্সাম্পলটা ভালভেটের মধ্যে, আর দলের এক্সাম্পলটা এই যে আমাদের টুইস্টেডের ক্ষেত্রে। ধরো তুমি তোমার রুমের দরজা খুলে রাখছো, তো এই রুমের গন্ধ ওই রুমে যাবে নাকি যাবে না? যাবে। ওই রুমে যদি কোনো খারাপ গন্ধ থাকে বা ভালো গন্ধ থাকে ওইটা এখান থেকে এখানে আসবে কিনা? আসবে। তাহলে গন্ধ কি? ওপেন। দরজা যদি ওপেন করে রাখো গন্ধটাও ছড়ায় যাবে। গন্ধ থেকে মনে রাখবো ওপেন। ডান। নেক্সট কথা ভালভেট। ব থেকে ভালভেট, ব থেকে হচ্ছে বাবলা। তাহলে ভালভেটের বানানটা দেখো, বা ভি তারপর হচ্ছে এ। প্রথম হচ্ছে ভি থেকে হচ্ছে বাবলা আর এ থেকে হচ্ছে আকন্দ। এই যে বাবলা আকন্দ। নেক্সট টুইস্টেড। একটা এক্সাম্পলই আছে মনে রাখার তেমন কোনো বিষয় না, করবি মনে রাখা যায়। ইমির কাক, ইমির কাক, ইমব্রিকেট। ইমি থেকে হচ্ছে ইমব্রিকেট, কা থেকে কালকা সুন্দর, ক থেকে কৃষ্ণচূড়া। ডান। কুইন কানশিয়াল, কুইন কানশিয়াল কুইক পেস দিয়ে মনে রাখতে পারো। পেস বলাটা কি? অনেক কুইক বল করে না, 140 কিলোমিটার পার আওয়ার বা আরও বেশি, বা কারো ক্ষেত্রে কম হয়ে থাকে 130-25 হয়। তো কুইন কানশিয়াল পেস দিয়ে মনে রাখবা। পেস বল হচ্ছে কুইক হয়। তো পে থেকে হচ্ছে পেয়ারা আর স থেকে হচ্ছে সরিষা। শেষ। এত সাইন্টিফিক নাম মনে রাখা পসিবল না, এইচএসসি পরীক্ষার জন্য অন্তত প্রয়োজন না। অ্যাডমিশন টেস্টের জন্য আমরা সাইন্টিফিক নামগুলোর মনে রাখার ট্রিক্সটাও দেখাই দিব। ভ্যাক্সিলারি, ভ্যাক্সিলারি থেকে কি পড়বা? মশার ভ্যাকসিন, মশার ভ্যাকসিন। তো মশার ম থেকে হচ্ছে মটরশুঁটি আর সা থেকে হচ্ছে শিম। ভ্যাকসিন থেকে হচ্ছে ভ্যাক্সিলারি। আলটিমেটলি আমাদের এক্সাম্পল মনে রাখা শেষ। এরপরে যাব এই যে এন্ড্রিসিয়াম। এন্ড্রিসিয়াম মানে কি? পুংস্তবক। পুংস্তবকের একক কি বলা হয়? স্টেমেন বা পুংকেশর। পুংকেশরের দণ্ডকে কি বলা হয়? ফিলামেন্ট বা পুংদণ্ড। আর স্ফীত অংশকে বলা হয় অ্যান্থার বা পরাগধানী। তো এগুলা বেসিক্যালি আমরা অধ্যায় 10-এর মধ্যে পড়ে ফেলবো, এখান থেকে আর আলাদা করে ডিসক্রাইব করতেছি না। এটা জাস্ট একবার রিডিং দিবা। পরাগধানীর প্রকারভেদ অনেকগুলো আছে এখানে। পরাগধানীর প্রকারভেদ জাস্ট লাস্ট একটা দেখো, দল লগ্ন কিন্তু পুংকেশর লিখে দিচ্ছে। তাহলে প্রত্যেকটাই হচ্ছে পরাগধানী, কিন্তু লাস্টেরটা কিন্তু পরাগধানীর প্রকারভেদ না। সুতরাং পরীক্ষা জিজ্ঞেস করতেই পারে নিচের কোনটি পরাগধানীর প্রকারভেদ নয়। গেল। এখন এক্সাম্পল কেমনে মনে রাখবা? সর্বমুখের এক্সাম্পল মনে রাখবা, যেটা হচ্ছে একবীজপত্রী। বৃক্ষাকারের এক্সাম্পল মনে রাখবা, এটা হচ্ছে দ্বিবীজপত্রী। আর বাকি কিছু দরকার নাই। দললগ্ন মনে রাখতে পারো। ধুতুরা এবং বেগুন হচ্ছে এটার এক্সাম্পল। গাইনিসিয়া মানে হচ্ছে স্ত্রীস্তবক। তো এখানে পার্টগুলো সম্পর্কে জানা লাগবে, তবে এগুলো আমরা অধ্যায় 10-এর মধ্যে আবার আলোচনা করব। আচ্ছা, এখানে আছে পুষ্পপুটের কথা। পুষ্পপুটের এককে টেপাল বলা হয়, সেটা সম্পর্কে আলোচনা করছি। উভলিঙ্গ ফুল, একলিঙ্গ ফুল। উভলিঙ্গ ফুলের এক্সাম্পল কি? জবা। আমরা জানি জবার মধ্যে 4টা স্তবকই থাকে, স্ত্রীস্তবকও থাকে, পুংস্তবকও থাকে, সুতরাং এটা হচ্ছে উভলিঙ্গ। আর একলিঙ্গ পুষ্প মানে কি? যেটা হচ্ছে পুরুষ সেটা পুরুষই, যেটা স্ত্রী সেটা স্ত্রী। মানে লাউয়ের জন্য পুং পুষ্প থাকে, লাউয়ের জন্য স্ত্রী পুষ্পও থাকে। ক্লিপ পুষ্প, অসম্পূর্ণ, সম্পূর্ণ, অনেক কিছু আছে, লাগবে না এইসব। সমাঙ্গ পুষ্প। জবা, আমরা জানি একটা জবাকে কয়েক ভাগে ভাগ করা যায়, ভাগ করলেও সেম ভাবে দেখা যায়। তাহলে জবা হচ্ছে সমাঙ্গ পুষ্প। নেক্সট হচ্ছে অসমাঙ্গ পুষ্প। অসমাঙ্গ পুষ্পের এক্সাম্পল হচ্ছে মটরশুঁটি। ওকে, এটা তোমার মনে রাখতে হবে। আর নেক্সট তিনটা আছে বহু প্রতিসম, এক প্রতিসম, অপ্রতিসম। পরীক্ষার জন্য অত লেভেলের ইম্পর্টেন্ট না, চাইলে পড়তে পারো, পড়লে ভালো, নাইস টু নো। গর্ভপাদ, গর্ভকটি এবং গর্ভশীর্ষ। তো মনে রাখতে হবে গর্ভপাদ পুষ্প মানে কি? এখানে এখানে হচ্ছে গর্ভাশয় হচ্ছে সবার উপরে, বাকি সবকিছু গর্ভাশয়ের নিচে। গর্ভপাদ মানে পুষ্পটা আছে গর্ভর পাদের নিচে। পাদ মানে কি? নিচে। তাহলে গর্ভাশয়ের নিচে পুষ্পটা আছে। তাহলে গর্ভাশয় হচ্ছে সবার উপরে আর বাকি সবকিছু গর্ভাশয়ের নিচে, এই তো। এই জন্য এটাকে বলা হয় অধিগর্ভ গর্ভাশয়, অর্থাৎ গর্ভাশয় সবার উপরে অধি, আর বাকি সবাই হচ্ছে বাকি অংশটুকু গর্ভাশয়ের নিচে। তাহলে সেম গোজ ফর গর্ভশীর্ষ। এখানে উল্টাটা হবে, গর্ভের শীর্ষে সব পুষ্পটা, তার মানে গর্ভাশয়টা হচ্ছে সবার নিচে, এই জন্য এটাকে বলা হয় অধগর্ভ গর্ভাশয়। তো এক্সাম্পল মনে রাখার ট্রিক্স কি? এক্সাম্পল মনে রাখার ট্রিক্স হচ্ছে ঘষেটি।
ঘষের দিক দিয়ে মনে রাখবা গর্ভকটি টি, আর ঘ থেকে হচ্ছে গোলাপ, সে থেকে হচ্ছে শিম। তাহলে গোলাপ শিম হচ্ছে গর্ভকটি পুষ্প। গর্ভ শীর্ষ থেকে কেমনি কি মনে রাখবা? ধরো পরীক্ষার মধ্যে তুমি অনেক ভালো রেজাল্ট করলা, 30 তারিখ এডজিনি চ্যাম্পের পুরস্কার আছে, তো পুরস্কার তুমি পেয়ে গেছো। তো পুরস্কার পাইছো যদি হচ্ছে কোপ মারছো না, কোপ মানে কি শীর্ষতে চলে যাওয়া, শীর্ষ পজিশনে গেলে তুমি কোপ মারতে পারবা। সো গর্ভ শীর্ষ আর কোপ মারতেছো মানে কি, কো থেকে হচ্ছে কুমড়া, প থেকে হচ্ছে পেয়ারা ফুল, শেষ। গর্ভ পাদপুষ্প, এটা হচ্ছে বাকি সবকিছু। তার মানে গর্ভকটি আর গর্ভ শীর্ষ যদি মনে রাখতে পারি, এই গর্ভপাদ মনে রাখার দরকার আছে? নাই তো, শেষ। এরপর আসো প্লাসেন্টেশন বা অমরাবিন্যাস। তো প্লাসেন্টেশন বা অমরাবিন্যাস এটা সম্পর্কে ডিটেলস পড়তে পারলে ভালো, কিন্তু এইচএসসি পরীক্ষার জন্য তো আহামরি নেসেসারি না। ওকে, তাহলে এটাও বেসিক্যালি আমরা এমসিকিউর জন্য পড়তে পারি এবং বেসিকের জন্য পড়তে পারি। আচ্ছা, প্লাসেন্টেশন বা অমরাবিন্যাস, প্রথম কথা হচ্ছে এটা এক্সাম মানে এটা সংজ্ঞাটা পড়বা। প্লাসেন্টেশন হচ্ছে প্লাসেন্টার বিন্যাস পদ্ধতি, এবং এখান থেকে অমরাবিন্যাস কি কি ধরনের হতে পারে সেগুলো আমরা সম্পর্কে একটু জানি। মার্জিনাল, এক্সাইল, ফ্রি সেন্ট্রাল, প্যারাইটাল, সুপারফিশিয়াল আর হাবিজাবি যা কিছু আছে, বেজাল, এপিক্যাল। প্রথম কথা হচ্ছে এক প্রকোষ্ঠ বিশিষ্ট কোনটা, একাধিক প্রকোষ্ঠ বিশিষ্ট কোনটা। একাধিক প্রকোষ্ঠ বিশিষ্ট আছে এখানে আশা। আশা আশা মানে কি, এ ফর এক্সাইল, এস ফর সুপারফিশিয়াল আর এ ফর এপিক্যাল। এক্সাইল, সুপারফিশিয়াল, এ ফর এপিক্যাল। ওকে, মার্জিনাল মনে রাখবা এটা হচ্ছে মাসিমা, মাসিমা। তাহলে সি হচ্ছে শিম আর মা থেকে হচ্ছে মটরশুঁটি। এক্সাইল বা অক্ষীয়, এখান থেকে হচ্ছে মনে রাখবা এটা হচ্ছে দ্বিবীজপত্রী। ফ্রি সেন্ট্রাল, ফ্রি থেকে মনে রাখবা থ্রি, ফ্রি থ্রি, থ্রির বাংলা কি তিন, তিন থেকে মনে রাখবা ত থেকে তুত আর ন থেকে হচ্ছে নুনিয়া শাক। তারপরে প্যারাইটাল, প্যারাইটাল থেকে মনে রাখবা এটা হচ্ছে পলাশ। প থেকে প্যারাইটাল, ল থেকে লাউ আর স থেকে হচ্ছে শশা। সুপারফিশিয়াল, সুপারফিশিয়াল মানে কি, খুব বেশি ডিপে তুমি পড়ো নাই। তার মানে তুমি যদি ফুল সম্পর্কে জানো, বাংলাদেশে একটা মানুষ অন্তত শাপলা ফুলের নামটা জানে। বাংলাদেশের জাতীয় ফুল শাপলা, আর হচ্ছে ভারতের জাতীয় ফুল হচ্ছে পদ্ম। বেজাল বা মূলীয়, এটা হচ্ছে আমাদের বেসূত্রী ধরে মনে রাখা যায়, বেসূত্রধর বা বেসূত্রীধর। তাহলে সু থেকে হচ্ছে সূর্যমুখী, তারপরে ত্রি থেকে হচ্ছে ত্রিধারা, এবং ধ থেকে হচ্ছে ধান। এপিক্যাল বা শীর্ষক, এরা কেমন কি মনে রাখা যায়, শীতল দিয়ে মনে রাখতে পারো, শীতল, যদিও বাংলা এইভাবে লিখে, বাট তুমি চাইলে তালব্য দিয়ে লিখতে পারো। তাহলে শী থেকে হচ্ছে শীর্ষক, ধ থেকে ধনিয়া আর ল থেকে হচ্ছে লাল পাতা, শেষ। এরপরে যাব আমরা ফলের আলোচনায়, এবং এতক্ষণ যা কিছু পড়ছে তার মধ্যে ফলটা কিন্তু সবচেয়ে বেশি পরীক্ষায় আসছে, এমসিকিউ হিসেবেই লাগবে। তো ফলের এক্সাম্পলগুলো কেমনে কি মনে রাখবা? প্রথমে আছে প্রকৃত ফল, যদি ফলটা গর্ভাশয় থেকে পাওয়া যায় তাহলে সেটা প্রকৃত ফল, যদি গর্ভাশয় ছাড়া অন্য অংশ থেকে পাওয়া যায় তাহলে অপ্রকৃত ফল। তাহলে যদি গর্ভাশয় কনভার্ট হয় ফলে পরিণত হয় নিষেকের পরে, তখন সেটাকে বলা হয় প্রকৃত ফল। যদি গর্ভাশয় ছাড়া, ধরো আরো অনেক কিছু আছে না, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড, তারপরে আছে আমাদের ত্বক, ডিম্বক মূল, এগুলা থেকে যদি ফল তৈরি হয় তখন তাকে বলা হবে আপেল কাঁঠাল, মানে আপেল কাঁঠাল এগুলো হচ্ছে অপ্রকৃত ফল। যদি একটা ফুল থেকে একটা ফল তৈরি হয় তখন তাকে বলা হয় এই যে আমাদের সরল ফল, যেমন আমজাম, নর্মাল যা কিছু আছে সবকিছুই। যদি অনেকগুলা ফুল মিলে একটা ফল তৈরি হয় তখন সেটাকে বলা হয় যৌগিক ফল। এটার এক্সাম্পল হচ্ছে কাঁঠাল, আনারস। আর যদি একটা মাত্র পুষ্পের অনেকগুলা গর্ভাশয় থাকে এবং সবগুলা গর্ভাশয় মিলে একটা ফল তৈরি করে, একটা গুচ্ছ তৈরি করে, তখন সেটাকে বলা হয় কি বলা যায়, আতা, স্ট্রবেরি। তাহলে গুচ্ছিত ফলের এক্সাম্পল এবং যৌগিক ফলের এক্সাম্পলটা মনে রাখতে হবে। মোর স্পেসিফিক্যালি যৌগিক ফলেরটা বেশি ইম্পর্টেন্ট, কারণ যৌগিক ফলের মতো আরেকটা ফল আছে, সেটা হচ্ছে সোরোসিস। যদি রসালো যৌগিক ফল হয় তখন তাকে বলা হয় সোরোসিস। তো এটার এক্সাম্পল কি, কাঁঠাল, আনারস, অর্থাৎ এজ লাইক এজ যৌগিক ফল। তাহলে তিনটা জিনিস, সরল ফল, গুচ্ছ ফল, যৌগিক ফল। সরল মানে হচ্ছে একটা ফুল থেকে একটা ফল আসতেছে, যৌগিক মানে অনেকগুলা ফুল থেকে একটা ফল আসতেছে, আর গুচ্ছ মানে হলো একটা ফুলের অনেকগুলা গর্ভাশয় থেকে এক গুচ্ছ ফল আসতেছে। তার মানে গুচ্ছিত ফলের এক্সাম্পল মনে রাখবো, যৌগিক ফলের এক্সাম্পল আর সোরোসিসের এক্সাম্পলটা সেম, ডান। এরপরে যাব এই যে ড্রুপের মধ্যে, ড্রুপটা হচ্ছে তুমি আম, কুল, আমরা। আমের কথা চিন্তা করো, সবার বাইরে থাকে খোসা, তার ভিতরে যেটা থাকে আমরা খাই, আর ভিতরে থাকে ভরা
মানে হচ্ছে কাষ্ঠল। তাহলে বহিত্বক থাকে পাতলা, মধ্যত্বক হলো রসালো এবং অন্তত্বক হলো কাষ্ঠল। তাহলে আম, কুল, আমড়া এটা হচ্ছে ড্রুপ। শেষ। হেসপেরিডিয়াম, হেসপেরিডিয়ামের সাথে হচ্ছে লেবু সম্পর্ক আছে, কমলা লেবু, বাতাবি লেবু, এগুলো হচ্ছে হেসপেরিডিয়ামের এক্সাম্পল। একটু মনে রাখতে পারলে হবে। এরপরে মোসার সিবি দিয়ে মনে রাখতে পারো, মোসার সিবি, বি দিয়ে লিখতে হয় বাট বি দিয়ে লিখতেছি। মোসার মো থেকে হচ্ছে মূলা, স থেকে হচ্ছে সরিষা, আর সি থেকে হচ্ছে সিলিকুয়া, আর বি থেকে হচ্ছে বিদারি ফল। শেষ। বেরি থেকে কেমনে মনে রাখবা? বেরি মনে রাখবা ক্যাটবেরি দিয়ে, ক্যাটবেরি। তো বেরির জন্য তো বেরি আছে, কে ফর হচ্ছে কলা, আর ট থেকে হচ্ছে টমেটো। সাইজ ও কার্ভ একটা তোমার মনে রাখতেই হবে, শুষ্ক অবিদারি ফল, ধনে গাজর। কেরিওপসিস, কেরিওপসিস হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে প্রযোজ্য। একবীজপত্রী এক্সাম্পল যা কিছু আছে সেগুলা। লিগিউম এবং ক্যাপসুল এই দুইটার মধ্যে যে কোনো একটা মনে রাখো তাইলেও হয়। লিগুমটা হচ্ছে 2 কপাটের নিচের দিকে বিদীর্ণ হয়, আর ক্যাপসুল হলো বহু কপাটের নিচের দিকে বিদীর্ণ হয়। 2 কপাটে বিদীর্ণ হয়। শিম দিয়ে মনে রাখবা, সি থেকে শিম আর ম থেকে হচ্ছে মটর। ক্যাপসুলের ক্ষেত্রে ধুতরা, ঢেঁড়স, পাট এগুলো মনে রাখতে হবে। এরপরে যে আলোচনাটুকু আছে পুষ্প সংকেত। তো পুষ্প সংকেত এটার জন্য আমাদের চিত্র আঁকতে হবে, পুষ্প সংকেত, পুষ্প প্রতীক সম্পর্কে। আজকের ক্লাসে আমরা এই অংশটুকু স্কিপ করতেছি, কারণ আমরা পুষ্প প্রতীকের জন্য আলাদা একটা চিত্র আঁকার ক্লাস রাখবো। তো সেখানে আমরা এটা সম্পর্কে ডিসক্রাইব করব। ওকে, নেক্সট, একবীজপত্রী উদ্ভিদের গোত্র পরিচিতি, দ্বিবীজপত্রী উদ্ভিদের গোত্র পরিচিতি। তো প্রথম কথা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের শনাক্তকারী বৈশিষ্ট্য। দেখো, এটা তুমি তুলনা করে বা কম্পারিজন করে পড়লে ভালো, কারণ একবীজপত্রীর মধ্যে কিছু বৈশিষ্ট্য আছে, দ্বিবীজপত্রীর মধ্যে কিছু বৈশিষ্ট্য আছে। শনাক্তকারী বৈশিষ্ট্য কি আছে? একবীজপত্রীর মধ্যে বীজপত্র কয়টা থাকবে? একটা। অস্থানিক মূল থাকে, এটা আমরা পড়ছি। শিরাবিন্যাস থাকে সমান্তরাল, পড়ছি। তারপরে এখানে পুষ্পপত্রের সংখ্যা থাকে 3 বা 3 এর গুণিতক, অর্থাৎ পুষ্পর থাকে ট্রাইমেরাস। তাহলে পুষ্পপত্রের সংখ্যা এখানে 3 বা 3 এর গুণিতক, 3, 6, 9 এটসেট্রা হয়ে থাকবে। এরপরে বীজপত্রের অবস্থান শীর্ষক এবং ভ্রূণমুকুল পার্শ্বীয়। মনে রাখবা, বাবা মার যদি একমাত্র সন্তান হয় তখন বাবা মা সন্তানকে মাথায় তুলে রাখে। এর ক্ষেত্রেও সেম হয়েছে, একবীজপত্রী উদ্ভিদ, তার মধ্যে একটাই বীজপত্র আছে, তো বীজপত্রটারে কোথায় রাখবে? মাথায় রাখবে। দ্যাটস ওয়াই বীজপত্রের অবস্থান হলো এখানে শীর্ষক আর ভ্রূণমুকুল হলো পার্শ্বীয়। গৌণ বৃদ্ধি এখানে ঘটে না। তো এটার সাথে তুমি যদি অপরপক্ষে দ্বিবীজপত্রী উদ্ভিদের কথা চিন্তা করো তাহলে কি হবে? এখানে বীজপত্র থাকবে 2টা, এখানে ছিল অস্থানিক মূল, এখানে থাকবে প্রধান মূল, এখানে ছিল সমান্তরাল শিরাবিন্যাস, এখানে থাকবে জালিক আকার শিরাবিন্যাস। পুষ্পপত্রের সংখ্যা হচ্ছে 3 বা 3 এর গুণিতক, এটা হচ্ছে 4 বা 5। এটা ছিল শীর্ষক, ওখানে হবে কি? পার্শ্বীয়, জাস্ট রিপ্লেস হয়ে যাবে। আর ভ্রূণমুকুল তখন হবে শীর্ষীয় হয়ে যাবে। গৌণ বৃদ্ধি এখানে ঘটে না, ওখানে ঘটে, এই আর কি ডিফারেন্স। সো এর বাইরে এখানে অনেক কিছু আছে যেগুলো আমরা অ্যাডমিশন টেস্টের সময় পড়বো, এখন এইচএসসির জন্য পড়ে লাভ নাই। গোত্র, পোয়েসি বা ঘাসগুত্র, শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো তোমার এখানে জানতে হবে। সো মোস্ট অফ শনাক্তকারী বৈশিষ্ট্য আসলে আমরা ভিতরে পড়ে ফেলছি, যেটা পড়ি নাই আগে সেটা হচ্ছে 2 নাম্বার পয়েন্টটা, এই জন্য হচ্ছে এটা মেডিকেল ভর্তি পরীক্ষায় অলরেডি চলে আসছে। সো এটা হচ্ছে আমাদের 2 নাম্বার পয়েন্ট। বাকি সব কিছু কিন্তু আমরা এতক্ষণ যে আলোচনা করছি, স্বভাব, মূল, কাণ্ড, তারপর হচ্ছে এস্টিভেশন এটসেট্রা, তারপর হচ্ছে আমরা ওমরা বিন্যাস, সব কিছু মিলে এগুলো সব কিছু পড়া হয়েছে। ওকে, স্বরূপ, মূল এখান থেকে পরীক্ষা আসার মতো তেমন কিছু নাই, পাতা থেকে পরীক্ষা আসার মতো কিছু নাই। পুষ্পপত্র বিন্যাস থেকে যেটা পড়ার আছে সেটা হচ্ছে আমরা এখানে দেখে নিই ছবির মধ্যে। তো পেলিয়া হচ্ছে আমাদের, পেলিয়া আর লেমা দুইটার অবস্থানটা একটু দেখে রাখো, একটা হচ্ছে মঞ্জুরি দণ্ড আর একটা হচ্ছে উপমঞ্জুরি পত্র। পুষ্পপুট এখান থেকে গেলে পড়া কিছু নাই। পুংস্তবক থেকে একটা জিনিস পড়তে হবে যে পুংকেশর নরমালি থাকে 3টা, বাট ধান উদ্ভিদের ক্ষেত্রে 3 দুগুণে 6টা থাকে, অর্থাৎ 2 সারিতে থাকে 6টা। তো এটা এখানে পড়ার কিছু আছে। আর স্ত্রীস্তবকের মধ্যে গর্ভমুণ্ড হয়েছে 2টা, বাকি সবকিছু হচ্ছে একটা একটা করে। ডান। তাহলে আমাদের এই যে আমাদের পোয়েসি সম্পর্কে ডিসক্রাইব করার মতো যা কিছু ছিল সবকিছু শেষ। তো পোয়েসির গুরুত্ব সম্পর্কে পরীক্ষা আসতে পারে, মনে রাখবা যদি গুরুত্ব নিয়ে কোনো প্রশ্ন আসে তাহলে কিন্তু পরীক্ষায় মার্ক পাওয়ার চান্স কম থাকে। ইন দ্যাট কেস এটা যদি অ্যাভয়েড করা যায় তাহলে ভালো, আর যাদের অপশনই নাই সেক্ষেত্রে তোমার আনসার করতেই হবে। সো পোয়েসি গোত্রের কয়েকটি গুরুত্বপূর্ণ উদ্ভিদ। বম্বোসা বম্বোস, এটা হচ্ছে ঘাস, ব্যাম্বোসা ব্যাম্বোস, অরাজেসা টাইপা। বেশিরভাগ সাইন্টিফিক নাম আমরা আগে থেকেই জানতাম। ওকে, এখান থেকে তেমন কিছু কাজ নাই। এখান থেকে ভুট্টাটা পড়তে পারো, ভুট্টা থেকে হচ্ছে কর্নফ্লেক্স তৈরি হয়, হর্ডিয়াম ভালগারি থেকে হরলিক্স বানায়, তারপর হচ্ছে সিম্বুগাম সাইট্রেটাস।
লেমন ঘাস কি লেবু, মানে লেবুর মধ্যে কোন অ্যাসিড থাকে, সাইট্রিক অ্যাসিড, দ্যাটস ওয়াই এটার নাম হচ্ছে সাইট্রিক অ্যাসিড, সাইট্রেটাস। লাস্ট অফ অল 10 নম্বর পয়েন্ট, এটা হচ্ছে মাস্ট, পরীক্ষা এটা আসেই যে রক্তপাত বন্ধ এবং ক্ষত নিরাময় ইউজ করা হয় কোনটা, দূর্বা বা ঘাস হচ্ছে এক্সাম্পল। ওকে, বাকিটুকু তোমার পরীক্ষার জন্য লাগবে না। তো আমরা পোয়েসি গোত্রের আমাদের গুরুত্ব সম্পর্কে পড়ে ফেলছি। নেক্সটে যাব দ্বিবীজপত্রী উদ্ভিদের গুচ্ছ পরিচিতি, যেটা আমাদের এই অধ্যায়ের লাস্ট টপিক। সো এখানে আমাদের কি আছে, দ্বিবীজপত্রী উদ্ভিদের শনাক্তকারী বৈশিষ্ট্য, বীজপত্র দুইটা থাকে। এখানে যে আলোচনাগুলো আছে সেই আলোচনাগুলো ইতিমধ্যে আমরা কমপ্লিট করতে পারছি। কোথায় পড়ছি, একবীজপত্রী যখন পড়লাম তখন দ্বিবীজপত্রী এক্সাম্পলগুলো দিয়ে দিছি। তার মানে বৈশিষ্ট্যগুলো কিন্তু আমরা পড়ে ফেলছি, সেগুলো কম্পেয়ার করে পড়তে হবে। একবীজপত্রীর সাথে দ্বিবীজপত্রী কিন্তু আমরা মিলাই পড়ে ফেলছি। ওকে ফাইন, এই জিনিসগুলো এখন এইচএসসি পরীক্ষার জন্য দরকার নাই। মালভাসি শ্রেণীবিন্যাস দিয়ে রাখছে, এটাও এইচএসসি পরীক্ষার জন্য দরকার নাই। আচ্ছা, এখন আসো মালভাসিক গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য। এইটা হচ্ছে এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। পরীক্ষার আগে যদি একটা জিনিস অধ্যায় থেকে রিভিশন দিয়ে যাওয়ার লাগে, বা ভর্তি এইচএসসি পরীক্ষার আগের দিন এই অধ্যায় থেকে একটা জিনিস পড়ে যাবা, সেটা হচ্ছে এটা। স্টার কম দিলেও কম হবে। মালভাসিক গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য অথবা জবা ফুলের শনাক্তকারী বৈশিষ্ট্য, দ্বিবীজপত্রী উদ্ভিদের কোনো একটা এক্সাম্পল দিয়ে রাখছে, সেই উদ্ভিদের শনাক্তকারী বৈশিষ্ট্য, এগুলো কিন্তু এই সবগুলা প্রশ্নের আনসার এটাই হবে। এবং এটা তোমার সবগুলা 9টা পয়েন্ট খুব ভালো মতো মনে রাখতে পারলে দেখা যায় তুমি এখান থেকে ভালো একটা মার্ক একোয়ার করে নিয়ে আসতে পারবা। ওকে, প্রথম কথা হচ্ছে উদ্ভিদের কচি অংশ রোমশ ও মিউসিলেজপূর্ণ, মুক্ত পার্শ্বীয় উপপত্র বিদ্যমান, দলমণ্ডল টুইস্টেড, একগুচ্ছক এটসেট্রা তো আছেই, ফল ক্যাপসুল, বেরি, অক্ষীয়, যা কিছু আছে ম্যাক্সিমাম জিনিস আমরা পড়ে ফেলছি। তো তোমার এখানে 6 এবং 7 নম্বর পয়েন্ট নিয়ে একটু গ্যাঞ্জাম হইতে পারে, যেটা কি এককোষী না এক প্রকোষ্ঠী মনে থাকে না কিন্তু পরীক্ষার সময়, যেটা কিন্তু এককোষী না, এখানে লিখেই দিছে এক প্রকোষ্ঠী। এটা খুবই গুরুত্বপূর্ণ কথা, বৃক্ষাকার শেপ এটা মনে থাকবে, কারণ আমরা ইতিমধ্যে ভিতরে যে আলোচনা ছিল সেই আলোচনার মধ্যে বৃক্ষাকারটুকু পড়ছি। পরাগরেণু বৃহৎ এবং কণ্টকিত, ঠিক আছে, বৃহৎ এবং কণ্টকিত। এটা পরীক্ষা দেখো ইতিমধ্যে বিভিন্ন সময় আসছে, ঢাকা বোর্ড 22 সালে আসছে, তারপর হাসান স্যার অনুশীলনীতেও আছে, আবার মেডিকেল ভর্তি পরীক্ষা 12তে আসছে। অর্থাৎ প্রত্যেকটা জিনিস এখানে কিন্তু প্রত্যেকটা লাইন থেকে পরীক্ষায় বিগত বছরে আসছে। তো এটা কিন্তু একটা ভালো জায়গা রিটেনের জন্য, এমসিকিউর জন্য, সব জায়গাতে। আচ্ছা, এখন আসো সাধারণ বৈশিষ্ট্য। সাধারণ বৈশিষ্ট্য তেমন আহামরি লেভেলে কিছু নাই। তো এখান থেকে কি আছে, পুংস্তবক পর্বা, পরাগধানী এক প্রকোষ্ঠী আমরা বলছি, আর তেমন কিছু বলার মতো এখানে নাই। স্ত্রীস্তবক থেকে কি পড়বা, স্ত্রীস্তবক হচ্ছে এখানে 5 প্রকোষ্ঠ বিশিষ্ট, 5 প্রকোষ্ঠ বিশিষ্ট, ফাইন। এটা যদি পড়া হয়ে থাকে, অম্রবিন্যাস পড়ে ফেলছি, যা কিছু আছে। আর পুষ্প সংকেত, পুষ্প প্রতীক সম্পর্কে আমরা আরেকটা চিত্র আঁকার ক্লাসে আলোচনা করব। একদম লাস্টে আছে এখানে অর্থনৈতিক গুরুত্ব। তো জবা ফুলের অর্থনৈতিক গুরুত্ব আছে, কি হয়, শারীরিক দুর্বলতা সারে না, শারীরিক দুর্বলতা সারে হচ্ছে ঢেঁড়স খাইলে, আর দুর্বলতা কেটে যায় জবা খাইলে। কিন্তু কথার মধ্যে একটু প্যাচ আছে, একই জিনিস বাট বইয়ে দুই ভাষায় লিখছে, তাই যেমনি আসে অমনি লিখবা। যদি শারীরিক দুর্বলতার কথা লিখে তাহলে আনসার হবে ঢেঁড়স, আর যদি দুর্বলতার কথা লিখে তাহলে হচ্ছে জবা হবে। রক্ত আমাশয় এবং অর্শ রোগের ভালো ওষুধ হচ্ছে জবা, আর বহুমূত্র বা ডায়াবেটিস রোগের চিকিৎসায় ইউজ করা হয় ঢেঁড়স। কার্পাসতুলা, কার্পাসতুলা থেকে কি পড়বা, লেপ তোষক তৈরিতে ইউজ করা হয় কার্পাসতুলা। ক্যানাফ, ক্যানাফ থেকে পড়ার কিছু নাই, মেস্তা বা চুকর, এটা বলা হয় ফল টক হিসেবে খাওয়া হয়। তো এগুলো সাইন্টিফিক নামগুলো ভার্সিটি পরীক্ষার জন্য আমরা পড়াই, তো এটা হচ্ছে এখন এইচএসসি পরীক্ষার জন্য একেবারে দরকার নাই। ফল টক হিসেবে খাওয়া হয় মেস্তা বা চুকির। স্থলপদ্ম দরকার নাই, মরিচ ফুল দরকার নাই, এটাকে লঙ্কা জবা বলা হয়, চাইলে পড়তে পারো। আর ইন্ডিয়ান টিউলিপ, ইন্ডিয়ান টিউলিপের আরেক নাম হচ্ছে পরশ পিপুল, আজিবর স্যারের বই আছে, এটা আরেকটা নাম হচ্ছে পোর্সিয়া ট্রি। তো এগুলোই হচ্ছে মোটামুটি আমাদের এই অধ্যায়ের লাস্ট অংশ। এর বাইরে কি আছে, এখানে কিছু পার্থক্য আছে। তো পার্থক্য যেখানেই থাকে টিচারদের জন্য প্রশ্ন করাও সহজ, উত্তর লেখাও, মানে উত্তর যখন ওনারা চেক করেন তখন ওনাদের জন্য দেখাটাও সহজ। দ্যাটস ওয়াই এটা পরীক্ষার পার্থক্য হিসেবে আসতেই পারে। আমরা কিন্তু এগুলো সম্পর্কে ডিসক্রাইব ইতিমধ্যে আলোচনা করে ফেলছি। সো এগুলো আমাদের আসলে পেইন হবে না যে কোন প্রশ্নের উত্তর কি হবে, কারণ ইতিমধ্যে এগুলো সম্পর্কে আমরা সব কিছু জানি, জাস্ট এখানে বইয়ের মধ্যে সাজায় দেওয়া আছে। দ্যাটস ওয়াই একবার যদি রিডিং দিয়ে নিতে পারো তাহলে আশা করা যায় পরীক্ষার সময় তুমি আনসার করতে পারবা। ব্যবহারিক থেকে এখানে দরকার নাই কিছু, সারসংক্ষেপ দেওয়া আছে। উদ্দীপকের এম এর পি অংশ কি, পি কোনটা, এটা কি আমাদের সাইকাসের কথা চলে আসছে, সাইকাসের যে স্পোরোফিল ছিল সেটার প্রশ্নটা। তো পি মানে কি, এখানে অ্যাপোফাইসিস, পিনিয়ল থাকে কিন্তু স্ত্রী দেহে, আর অ্যাপোফাইসিস থাকে পুরুষ দেহে। কোন উদ্ভিদে গুড়ালয়েড মূল হয়,
তো সাইকাসের মধ্যে নস্ট্রক আর অ্যানাবেনা যুক্ত হয় তখন এই অস্থানিক মূলটা কোরালের মতো শেপ তৈরি করে, বিকৃত হয়ে যায়, তখন এটাকে সাইকাসের শেপ, সাইকাসের মধ্যে এই কোরালের মূলটা দেখা যায়। চিত্রের বিন্যাস কোন ধরনের? আচ্ছা, এটা বেসিক্যালি আমরা আজকে ক্লাসে পড়াই নাই, কারণ হলো আমরা চিত্রের জন্য আলাদা একটা সেপারেট ক্লাস নিব। তো এখানে হচ্ছে আমাদের এটা এস্টিমেশনের ছবি দেখানো হয়েছে। এখানে কি এটা হচ্ছে একটা বাইরে আছে, একটা ভিতরে, একটা বাইরে, একটা ভিতরে, একটা বাইরে, একটা ভিতরে, একটা বাইরে, একটা ভিতরে, একটা বাইরে, একটা ভিতরে। তো এটা হচ্ছে টুইস্টেড। নগ্নবীজী উদ্ভিদের ক্ষেত্রে শ্বাস ডিপ্লয়েড হবে না, শ্বাস হবে এখানে হ্যাপ্লয়েড। গর্ভাশয় নেই কিন্তু গর্ভমুণ্ড আছে, ভুল কথা। ডিম্বক আছে কিন্তু গর্ভাশয় গর্ভমুণ্ড নেই। সাধারণত আর্কিগোনিয়া সৃষ্টি হয়, এটা সত্য কথা। আর ফ্লোয়েম টিস্যুতে সঙ্গী কোষ থাকে না, এক্সেপ্ট হচ্ছে নিটাম। আর নিটামের ক্ষেত্রে কিন্তু সঙ্গী কোষ থাকে না, ভেসেল থাকে। তাহলে এখানে ফ্লোয়েম টিস্যুতে সঙ্গী কোষ থাকে না সবার ক্ষেত্রেই। ওকে, নেক্সট হচ্ছে নিচের চিত্র দুটি লক্ষ্য করো, এটা একটা সিকিউ প্রশ্ন দেয়া আছে। তো প্রথম কথা হচ্ছে জীবন্ত জীবাশ্ম কি? এটা কি জীবন্ত জীবাশ্ম? কোনটা জীবন্ত? ফসিল বলা হয় জিঙ্কো বিলোবাকে, জীবন্ত জীবাশ্ম বলা হয় সাইকাসকে। তো সাইকাসকে কেন জীবন্ত জীবাশ্ম বলা হয় এটা জাস্ট এখানে একটু লিখে দিবা, কেন, এটার আনসার দিয়ে দিবা। পাম ফার্ন বলতে কি বোঝায়? বলছি আমরা সাইকাসের পাম ফার্ন বলা হয় কারণ পাম জাতীয় উদ্ভিদের মতো দেখতে আর ফার্নের পাতার মতো দেখতে, দ্যাটস ওয়াই হচ্ছে পাম ফার্ন হয়েছে। উদ্দীপকের ই যে গোত্রের প্রতিনিধিত্ব করে তার শনাক্তকারী বৈশিষ্ট্য লিখো। এটা কোনটা? একবীজপত্রী উদ্ভিদ, অর্থাৎ পোয়েসির কথা লিখছে তাই না? পোয়েসির শনাক্তকারী বৈশিষ্ট্য লিখতে বলছে, লিখবা। উদ্দীপকের ই এবং এফ যে উদ্ভিদ গোষ্ঠীর তাদের পার্থক্য বিশ্লেষণ করো। একটা হচ্ছে আবৃতবীজী আর একটা হচ্ছে নগ্নবীজী। তাহলে নগ্ন ভার্সেস আবৃত, এটার পার্থক্য লিখে দিবা। ফাইন। নেক্সটে যাব, গোত্র পি পরাগধানী বৃক্ষাকার পুষ্পবিন্যাস স্পাইকলেট। আচ্ছা, অমরা কি? আমরা একটা ক্লাসিফিকেশন, আমরা কিন্তু যেহেতু বোটানি বই থেকে আসছে, এটা কিন্তু জুলজির অমরা সংজ্ঞা হবে না। তাহলে বোটানির পরীক্ষা কিন্তু আলাদা হয়, জুলজির পরীক্ষা আলাদা হয়। সুতরাং বোটানির অমরার যে প্রশ্ন আছে, বোটানির অমরার আনসার করতে হবে। ওকে, তাহলে আমরা অধ্যায় 7-এর যে অমরা আছে এটা সম্পর্কে এটা নিয়ে আলোচনা করব। এটার সংজ্ঞাটা দিতে হবে। সাইকাসকে নগ্নবীজী উদ্ভিদ বলা হয় কেন? প্রথমে নগ্নবীজী উদ্ভিদের কিছু বৈশিষ্ট্য লিখবা, বা প্রথমে সাইকাসের কিছু বৈশিষ্ট্য লিখবা, পরে লিখবা যে নগ্নবীজী উদ্ভিদের ক্ষেত্রে এই বৈশিষ্ট্য দেখা যায়। অথবা নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো লিখলা, বললা যে সাইকাসের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো দেখা যায়, দ্যাটস ওয়াই এটা হচ্ছে সাইকাস নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য। সুতরাং এক কথা হচ্ছে সাইকাসের বৈশিষ্ট্য বলো বা নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য বলো, একই তো জিনিস। যে কোনো একটা বৈশিষ্ট্য লিখে বলবা যে এটা দেখা যায়, দ্যাটস ওয়াই হচ্ছে সাইকাসকে নগ্নবীজী উদ্ভিদ বলা হয়। উদ্দীপকে বর্ণিত পি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্যসমূহ বর্ণনা করো। আচ্ছা, পরাগধানী বৃক্ষাকার, এটা কার ক্ষেত্রে? মালভাসের ক্ষেত্রে। তো উদ্দীপকে বর্ণিত পি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য, আমরা কিন্তু বলছিলাম যে মালভাসিটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। মালভাসি হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই যে হাজার হাজার স্টার দেওয়া, এটা কিন্তু পরীক্ষার সময় রেগুলারলি আসে, সব জায়গাতেই এই প্রশ্নটা আসতে দেখা যায়। ওকে, উদ্দীপকে বর্ণিত কিউ গোত্রের উদ্ভিদ ছাড়া প্রাণী জগৎ টিকে থাকতে পারে না। কিউ গোত্রের উদ্ভিদ ছাড়া, কিউ মানে কি? পুষ্পবিন্যাস স্পাইকলেট। আচ্ছা, পুষ্পবিন্যাস স্পাইকলেট কার ক্ষেত্রে দেখা যায়? একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে। একবীজপত্রী উদ্ভিদ যেহেতু একদম স্পেসিফিক্যালি বলছে গোত্রের কথা, সুতরাং এখানে আসলে পোয়েসির কথা বোঝাইছে, পোয়েসির কথা বোঝাইছে, পোয়েসির কথা বোঝাইছে। পোয়েসির বৈশিষ্ট্যগুলো তুমি জাস্ট এখানে লিখে রাখবা, পোয়েসির গুরুত্ব লিখতে হবে। অর্থাৎ আমরা একবীজপত্রী উদ্ভিদের যে গুরুত্ব পড়ছিলাম বা পোয়েসির যে গুরুত্ব পড়ছিলাম, এটা যদি মেনশন করে দিয়ে আসতে পারো তাহলে এখান থেকে মোটামুটি আমাদের আনসার শেষ। আমরা যদি বইয়ের মধ্যে ছবিটা দেখাই ফেলি তাহলে আশা করি হয়ে যাবে। এই যে এগুলো হচ্ছে পোয়েসির গুরুত্ব, এগুলো হচ্ছে পোয়েসির গুরুত্ব, নিচের অংশ থেকে শুরু হয়েছে। সো এগুলো হচ্ছে তোমাকে এখানে লিখতে বলছে। সো এই ছিল আর কি বেসিক্যালি আমাদের নগ্নবীজী উদ্ভিদ এবং আবৃতবীজী উদ্ভিদ সম্পর্কে চ্যাপ্টারটা। ভেরি মাচ ইম্পর্টেন্ট, যেহেতু এইচএসসি 23, 24, 25 এই ব্যাচগুলোতে এটা শর্ট সিলেবাসের চ্যাপ্টার ছিল, 22 ব্যাচও ছিল, অর্থাৎ সবসময় এটা শর্ট সিলেবাসের চ্যাপ্টার ছিল। আর শর্ট সিলেবাসের চ্যাপ্টার মানে এটা বেশি ইম্পর্টেন্ট ছিল, এই জন্য হচ্ছে সাজেশন টাইপের একটা চ্যাপ্টার। সো এই চ্যাপ্টার থেকে একটা সিকিউ আনসার করতে পারলে খুবই ভালো। এই অধ্যায়ের জন্য নাম্বার 1 ইম্পর্টেন্ট হচ্ছে পুষ্প প্রতীক বা পুষ্প প্রতীক আঁকা। সেকেন্ড হচ্ছে পোয়েসির বৈশিষ্ট্য, মালভাসির বৈশিষ্ট্য, পোয়েসি মালভাসির মধ্যে পার্থক্য এবং সাইকাসের জনন,
বাসায়িক গ্যাসের যৌন জনন। এই 4টা পয়েন্ট, এই 4টা প্রশ্ন যদি আনসার করে শিখতে পারো বা সবকিছু আঁকা পারো, তাহলে আশা করা যায় যে এই চ্যাপ্টার থেকে তুমি সিকিউ আনসার করতে পারবা। আর এমসিকিউর জন্য তো এই চ্যাপ্টারে হাজার হাজার ট্রিক্স অলরেডি আমি ক্লাসের মধ্যে মেনশন করছি। তো আশা করি এই চ্যাপ্টারটা এই ক্লাস করার পরে কারোর কোনো ধরনের অসুবিধা নাই। যদি কোনো ধরনের প্রশ্ন আসে তাহলে এই চ্যাপ্টারে কমেন্ট বক্সে, এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই আস্ক করতে পারো। সবার জন্য শুভকামনা। আশা করি তোমাদের সামনের পথ চলে আমরা আরও বেশি তোমাদের অংশধারিত্ব নিশ্চিত করতে পারবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।